স্যার আপনি স্টার্ট করতে পারেন। ওকে, সবাই জয়েন হয়ে গেছে নিশ্চয়ই। তো আজকে ক্লাসটা তাহলে এখন থেকে শুরু করছি। আমাদের ক্লাসের যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে আমরা লাস্ট প্রিভিয়াস ইয়ারে যে ইউআইকিউ ম্যাথমেটিক্স গুলো পেয়েছি এডুকেশন স্ট্যাটিস্টিক্সে, সেটাই আজকে ডিসকাস করব। তো আমি এর আগেও দুটো স্ট্যাটিস্টিক্সের ক্লাস আপনাদের নিয়েছি, তো সেখানে আমরা মোটামুটি কিছুটা ডিসকাশন করেছি। তো আজকে আরো একটু ডিটেলসে আমরা ডিসকাস করব। ধীরে ধীরে আমরা এডুকেশনে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম এসেছে সবই আমরা ডিসকাস করব থ্রু দ্য ভিডিও ক্লাসেস। তো আজকে যেটা আমরা প্রথম প্রবলেম হিসেবে নিচ্ছি, ওকে, এই প্রবলেমটা সবার স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা দেখো। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে? এটা একটা প্রবলেম যেটা 2018-এ এসেছে। 2018 এই ইয়ারে এই প্রবলেমটা এসছে। এডুকেশন এর যে রিসার্চের পোর্শন আছে সেইখান থেকে এই প্রবলেমটা ফাইন্ড আউট করা হয়েছে। তো এখানে কোশ্চেনটা পড়ে যদি মনে হয় যে বুঝতে পেরেছেন, কেউ রেসপন্স করতে পারেন, তাহলে আমি এগোবো। দেখুন এখানে কি কি দেওয়া আছে। গিভেন মিন দেওয়া আছে, এসডি দেওয়া আছে, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে। আর কি দেওয়া আছে জানতে চেয়েছে কি বলুন। এখানে একটা লেভেল অফ সিগনিফিকেন্স বলে একটা টার্ম দেওয়া আছে। এই লেভেল অফ কনফিডেন্স আমাদেরকে কি বের করতে হবে? পপুলেশন মিন বের করতে হবে। পপুলেশন মিন, পপুলেশন মিন সম্বন্ধে ধারণা আছে? পপুলেশন মিন কি? প্রথমে এটা ভাবুন যে এই কোশ্চেনটা, হ্যালো কেউ কিছু বলছেন বলুন। স্যার বলছি আপনি আলোচনা করে দিন। আচ্ছা ওকে, বলছি প্রথমে আমরা চিন্তা করব যে এই প্রবলেমটা 2018-এ যে ব্যক্তি এই প্রবলেমটাকে সিলেক্ট করুন না কেন, সে কেন দিল, এটা আগে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যাবে যে উনি যে কারণে এই প্রবলেমটা দিতে চেয়েছেন, সিলেক্ট করেছেন, সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্সের বেসিক কোর জায়গাটা আপনাদের জানা আছে কিনা, সেই জন্য এই প্রবলেমটাকে উনি সিলেক্ট করেছেন। এই কোর জায়গাটা কি না, স্ট্যাটিস্টিক্স বলতে গেলে আমরা যেটা বুঝি, আমি একটু পরের স্লাইডে যাচ্ছি, ওখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে ডিসকাস করছি। তো এখানে স্ট্যাটিস্টিক্স আমি বারবার বলেছিলাম প্রথম দিন থেকেই যে একটা পপুলেশন থাকে, এই পপুলেশনটা থেকে আমরা কিছু স্যাম্পেলকে তুলে নিই। স্ট্যাটিস্টিক্সের যেটা বেসিক জায়গা, স্যাম্পেলকে তুলে নিই, এই স্যাম্পেলকে অ্যানালাইসিস করি থ্রু এনি টেস্টিং বা কোনো বি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স যেটাই বলুন না কেন, কোনোভাবে আমরা এটাকে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে এর রেজাল্টের ভিত্তিতে আমরা পুরো পপুলেশনকে মেজার করার চেষ্টা করি বা পুরো পপুলেশনকে বিশ্লেষণ করার চেষ্টা করি যে পপুলেশনটা কেমন। তাহলে আমাদের উদ্দেশ্য কি, আমরা একটা ছোট্ট এরিয়া চুজ করি পুরো হোল পপুলেশনের, বা এরকম এরিয়াও নিতে পারি, বা ছোট ছোট এরিয়া চুজ করে সেগুলোকে একটা জায়গায় কালেক্ট করে একটা স্যাম্পেল করতে পারি। এবার এই স্যাম্পেলটাকে অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার অনেক পদ্ধতি আছে, আজকে ওয়ান বাই ওয়ান সবগুলো ডিসকাস করব। এই অ্যানালাইসিস করার থ্রুতে আমরা কি করব, এই হোল পপুলেশনকে জানার চেষ্টা করব, হোল পপুলেশনকে। তো এটাই আমাদের আজকের কেন স্ট্যাটিস্টিক্স পড়ার মেন উদ্দেশ্যই এটা। আমরা যদি কেউ স্ট্যাটিস্টিক্স পড়তে চাই তার উদ্দেশ্যই এটা। এবার প্রশ্ন হচ্ছে কি, এখানে কোশ্চেনটা আগে যেটা দিয়েছে, আপনাকে একটা স্যাম্পেলের মিন বলে দিয়েছে। স্যাম্পেলের মিন মানে কি? স্যাম্পেলের মিন মানে কি, এই যে পোর্শনটা আপনি নিয়েছিলেন, এই পোর্শনটা যে ডাটা আপনি কালেকশন করেছিলেন তার মিন বলা আছে। সেটা কত বলা আছে? সেটা বলা আছে 100। দেখুন এইটুকু লাইন, এইটুকু পোর্শন ক্লিয়ার হয়েছে, এবং সেই স্যাম্পেলেরই এসডি দেওয়া আছে। কি দেওয়া আছে? এসডি। তাহলে এসডি মানে কি, আমি আগের দিনও বলেছিলাম এসডি কি হয়, এই পোর্শনটারই এসডি দেওয়া আছে। এই যে স্যাম্পেলটা আপনি নিয়েছেন এরই এসডি দেওয়া আছে। এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা দেওয়া আছে 20। আর কি বলেছে, আর একটা জিনিস বলেছে কি, যে টোটাল, সরি আগের স্লাইডে চলে গেছি, এই যে টোটাল পপুলেশনে কতজন ক্যান্ডিডেট আছে
এইটা আপনাকে বলে দিয়েছে 100 জন। তো এই ভিত্তিতে আপনাকে কি করতে হবে, এই পপুলেশনের যে মিন, এই পুরো পপুলেশনের যে মিন, সেই মিনের একটা ধারণা করতে হবে। প্রথমেই বলে দিই, মিনের একটা ধারণা, সেটাকেই বলা হয় আমাদের কনফিডেন্স লেভেল বা কনফিডেন্স ইন্টারভ্যাল। মানে আমরা যে ধারণাটা করি, কি ধারণা করব, যেমন ধরুন আপনার বডির ব্লাড থেকে টেস্টিং করে আপনার ব্লাডের গ্লুকোজ, শরীরে গ্লুকোজে, ব্লাডে যে গ্লুকোজ থাকে তার পরিমাণটা যখন দেয়, দেখবেন রিপোর্টে কোনো পার্টিকুলার ভ্যালু দেয় না, বলে না যে আপনার ব্লাডে গ্লুকোজের মাত্রা 58%, এরকম কিছু বলে না, বলে কি একটা ইন্টারভ্যাল বলে 58 থেকে 62, এরকম একটা ইন্টারভ্যাল বলে দেয়। তার মানে আপনিও যখন স্যাম্পলিং করবে, মানে কোন একটা পপুলেশন থেকে ছোট একটা গ্রুপ নিয়ে সেই গ্রুপের মিনকে অ্যানালাইসিস করে যখন পুরো পপুলেশনের মিনকে বিশ্লেষণ করবেন, তখন কিন্তু আপনি এক্সাক্ট কোনো ভ্যালু বলতে পারবেন না, আপনাকে কি বলতে হবে, একটা ইন্টারভ্যাল বলতে হবে। তো আপনাকে কোশ্চেনে সেইটাই জানতে চেয়েছে যে আপনি ইন্টারভ্যালটা বলুন। এইটুকু বোঝা গেছে কিনা বলুন, নাহলে আবার ডিসকাস করবো আমি প্রথম থেকে। ঠিক আছে। কারো প্রবলেম আছে তো বলুন, কারো যদি। স্যার বলছি হ্যাঁ বলুন। স্যাম্পেল থেকে যে মিনটা পেলাম, হুম। মানে স্যাম্পেল থেকে যে স্যাম্পেলের ডেটার উপর বেস করে যে মিনটা বেরোলো, হুম। সেটাই হচ্ছে কি হোল পপুলেশনের মিন? না 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 না, সেটা স্যাম্পেলের মিন। সেটা স্যাম্পেলের মিন। এবার হ্যাঁ। হোল পপুলেশনের মিনটা কিভাবে বার করব? ওটা বলছি আমি বলতে চাইছি, যেটা আমার কাজ সেটা কি বোঝা গেছে, যে ছোট স্যাম্পেলের মিনকে, মিনের বেসিসে আমরা কিভাবে হোল পপুলেশনের মিন বের করতে পারি সেটাই আমরা দেখব। এবার আমাকে বলুন, এই কাজটা করতে গেলে ভুল আসবে কি আসবে না, আমাকে এটা বলুন। আমরা যখন এই কাজটা করব, আমাদের তো ভুল একটা আসবে, এরর তো একটা থাকবে, এরর একটা আসবে কিনা বলুন। আসবে। আসবে। হ্যাঁ স্যার আসবে। এই এররটা কত পার্সেন্ট আপনি এররটা করতে পারেন, এটা কিন্তু এক্সামে আপনাকে দিয়ে দেবে যে আপনি এত পার্সেন্ট এরর করতে পারেন। মানে কি, আপনি যদি 100 বার এই কাজটা করেন, একবার আপনি একটা এমন ভ্যালু আনলেন যে ভ্যালুটা গ্রহণযোগ্য নয়, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড, তখন আমরা এই ব্যাপারটাকে বলি 1% লেভেল অফ এরর বা 1% সিগনিফিকেন্ট ভ্যালু, যেটা আপনার দেখুন প্রবলেমে দেওয়া আছে, এটা কিন্তু আপনাকে দিয়ে দেবে, প্রত্যেকটা এক্সামে আপনাকে দিয়ে দেবে। এবার আপনি বলবেন এটা ছাড়া কি অন্য কোনো ভ্যালু দিতে পারে? অবশ্যই দিতে পারে, সেটা হচ্ছে 0.05, এটাও দিতে পারে। এই দুটোই নর্মালি দেয় ইউজিসি নেট, যখন যবে থেকে এক্সাম হচ্ছে এই দুটো লেভেলেই কিন্তু আপনার কাছে চেক করে। এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে 1%, এটাকে যদি আপনি পার্সেন্টেজ করেন, এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে 1%, আর এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে 5%। বোঝা গেছে কি যায়নি? তাহলে আপনি 1% লেভেলে এই জিনিসটা করতে পারেন, মানে 1% লেভেলে আপনি এই ভুলটা করতে পারেন, কোনো সমস্যা নেই, ওই এররটা থাকবে। এবার আমি আসছি অঙ্কটাতে। এই অঙ্কটাতে 4টে অপশন দেওয়া আছে, বুঝতেই পাচ্ছেন, এটা ফার্স্ট অপশন, এটা সেকেন্ড অপশন, এটা থার্ড অপশন। প্রথম হচ্ছে, দেখুন আপনাকে জানতে হবে কি, যে স্যাম্পেল মিন থেকে কিভাবে পপুলেশন মিনের ইন্টারভ্যাল বের করা যায়। এটা একটা ফর্মুলা আছে, আমি আপনাদের বলছি, আপনারা দেখে নিন। ফর্মুলাটা খুব সহজ। ফর্মুলাটা হচ্ছে কি, ধরুন স্যাম্পেল মিন হচ্ছে আপনার এম প্লাস জেড, আমি সব প্রত্যেকটা ডিফাইন করে দেবো, এটা ইনটু সিগমা বাই √n, এটা হচ্ছে লোয়ার আপার লিমিট হবে, এটা হচ্ছে আপনার আপার লিমিট। এরপরে আছে লোয়ার লিমিট, লোয়ার লিমিটটা কি হবে, এম মাইনাস জেড ইন্টু সিগমা বাই √n। আমি প্রত্যেকটা টার্ম এক এক করে ব্যাখ্যা করছি। এম কি, দেখুন আপনার এক্সামে বা কোশ্চিন পেপারে মিন দেওয়া আছে, স্যাম্পেলের মিন, এটা হচ্ছে কি স্যাম্পেলের মিন, এটা হচ্ছে স্যাম্পেলের মিন, কোশ্চিন পেপারে এটা দেয়া থাকবে স্যাম্পেলের মিন। আচ্ছা, সিগমা কি, সিগমা হচ্ছে স্যাম্পেলের এসডি, এটাও আপনার কাছে দেওয়া থাকবে। আর এন কি, এন দেখবেন পরিষ্কার ওখানে বলা থাকবে কতজন টোটাল স্যাম্পেল আপনি কালেক্ট করেছেন। দেখুন আপনার কোশ্চিন পেপারে 3টে জিনিসই দেওয়া আছে, স্যাম্পেলের মিন দেওয়া আছে, এসডি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এন দেওয়া আছে। বোঝা গেছে কিনা বলুন। তাহলে মিসিং কি আছে, মিসিং হচ্ছে এই জেড এর মানটা। এই জেড এর মানটা আপনি জানেন না, এই জেড এর মানটা বেসিক্যালি টেবিল থেকে পাওয়া যায়, এবং যারা এডুকেশনে নেট পড়াশোনা করছেন আপনাদেরকে এই জেড এর মানটা মনে রাখতে হয়। এবং এই জেড এর মানটা কত হয়, ওই দুটো লেভেলে,
মানে আমি প্রথমে একটা লেভেল লিখিয়েছিলাম 1% লেভেল, আর একটা লিখিয়েছিলাম 5% লেভেল। এখানে পরীক্ষাতে অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 1% লেভেল, কিন্তু আমি তাও 5%-এর জন্য জিনিসটা বলে দিচ্ছি, যাতে পরবর্তীকালে যদি কোনোদিন 5% লেভেলে যায় আপনারা অঙ্কটা করতে পারবেন। 1% লেভেলে জেড এর মান যেটা হয় সেটা হচ্ছে আমাদের 2.58। এটা আপনি কোথা থেকে পেলেন বা আমি কোথা থেকে পেলাম? এটা আপনি যখন রিসার্চের বই খুলবেন, ওখানে দেখবেন জেড স্কোরের মান আছে। সেই জেড স্কোরের মান এই লেভেলে একটা পার্টিকুলার টেবিল ভ্যালু দেয়া থাকে। বহুবার যখন আপনি পিএইচডি এন্ট্রান্স এক্সাম দেন, সেখানে যখন পরীক্ষায় কোশ্চিনটা দেয়, তারা কিন্তু এই মানটা দিয়ে দেয়, কিন্তু এখানে দেয়নি, এখানে আপনাকে মনে রাখতে হবে। আর 5%-এ জেড এর মান হয় 1.96। এই দুটো মান আপনি এখনই মোবাইলে যদি নেটে সার্চ মারেন পেয়ে যাবেন জেড এর মান 1% লেভেলে কত হয়, 5% লেভেলে কত হয়। তাহলে আপনি আমাকে বলুন এবার আপনার কাছে সব মান ক্লিয়ার কিনা, আগে বলুন কোন মানটা এখানে আননোন লাগছে বলুন। এম কোশ্চিনে দেওয়া আছে, এম কত দেওয়া আছে 100। এসডি কত দেওয়া আছে দেখুন, এসডি কত দেওয়া আছে 20। এসডি 20 দেওয়া আছে তো, এসডি দেখুন 20। এটাকে আমি এই নোটেশন দিয়েছি সিগমা, এটাকে একটা নোটেশন দিয়েছি সিগমা। এটা যারা স্ট্যাটিস্টিক্স এর লোক বা যারা ম্যাথস ব্যাকগ্রাউন্ড বা যারা মোটামুটি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এই নোটেশনটা চেনাটা খুব সহজ হয়। তোমাদের কিন্তু এক্সামে অনেক সময় সিগমা দিয়ে দেয়, তাই সিগমাকে মনে রাখবে এসডি। এসডিরই নোটেশন ফর্ম হচ্ছে সিগমা। আর এন তো পরিষ্কার দেওয়াই আছে 100। আর কি বললাম, জেড এর মান, জেড এর মান তাহলে এখানে কত হবে 2.58। এবার মানটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন না, আমি করে দেবো। আপনাদের মোবাইলে যদি ক্যালকুলেটর থাকে বা পাশে যদি ক্যালকুলেটর থাকে, তাহলে আপনারা ক্যালকুলেট করে বলুন এই মানটা কত বেরোচ্ছে, এই দুটো মান। এটা হবে আপার লিমিট, এটা হবে লোয়ার লিমিট। বলুন কত বেরোচ্ছে। সিম্পল ক্যালকুলেশন কিন্তু। এম কত ছিল 100, করছেন না আমি করে দেবো? স্যার করে দিন একটু। আচ্ছা ওকে, এম কত আছে বলুন 100। ওকে, প্লাস জেড এর মান আমি কি বলেছি 1%-এ কত হয় 2.58। তাহলে জেড এর মান কত হচ্ছে 2.58 ইন্টু, এটা হচ্ছে ইন্টু সিম্বল এসডি। এসডি কত আছে বলুন 20। রুট ওভার এন, রুট ওভার এন এর মান কত আছে 100। বলুন এইটা কত ক্যালকুলেট হবে? এটা 100, কোনো সমস্যা নেই। কারো সমস্যা আছে? 100 প্লাস, প্রথমে এইভাবে ক্যালকুলেট করতে হয় দেখুন। 2.58 যা আছে থাক, কোনো অসুবিধা, এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। রুট ওভার 100 এর মান কত হয় বলুন? রুট ওভার 100 এর মান কত হয় 10। রুটটা কিভাবে বার করব? আরে 100 তো, 100 কে আমরা 10 × 10 লিখতে পারি। তো সেই 10 যখন মাল্টিপ্লাই, সেম জিনিস মাল্টিপ্লাই থাকে, তখন ওটা একবার বাইরে বেরোয়। এইভাবে 100 এর স্কোয়ার রুট হয় 10। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে 10 হলো 20। আচ্ছা এখানে আছে 2.58 ইন্টু 20 ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে 10। বলুন এই মানটা কত বেরোবে? 100 প্লাস 2.58 ইন্টু, এটা কত হবে 20 ডিভাইডেড বাই 10টা কত হবে বলুন? এই জায়গাটা 2 হবে। স্যার 2, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিন, তাহলে 100 প্লাস 2.58 ইন্টু 2 কত হয়? কেউ করে বলুন। 526। 526 পয়েন্ট আছে কিন্তু। 5.26। 5.26, তাহলে এটা দাঁড়াচ্ছে, তাহলে 100 প্লাস 5.26 কত হবে? কত হবে বলুন? 105.26। তাহলে দেখুন আপনার অপশানে এটা আছে আপার লিমিটে কোথাও 105.2 একটা আছে, 105.2 আপার লিমিট আর একটা রয়েছে দেখুন অপশানে। ঠিক আছে, এবার লোয়ার লিমিটটা আমি দেখছি কি বেরোয়। লোয়ার লিমিটটা এটা যদি হয়ে থাকে আমি মুছে দেবো।
ইরেজ করছি। স্যার হ্যাঁ বলুন। বলছি এই আপার লিমিট আর লোয়ার লিমিটের ব্যাপারটা একটু ক্লিয়ার করুন। আচ্ছা বলছি বলে দিচ্ছি, আরেকবার আমি ক্লিয়ার করছি। দেখুন প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে কি, যখন আমরা স্যাম্পেল থেকে পপুলেশনের ধারণা করছি, আমাদের মেন টার্গেট দেখুন অঙ্কটাতে যেটা দেওয়া আছে, আপনাকে একটা স্যাম্পেল দেওয়া আছে। তো এই স্যাম্পেলটার কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি কি ইনফরমেশন দেওয়া আছে? মনে করুন মিন দেওয়া আছে। কি হলো? এই স্যাম্পেলটার মিন দেওয়া আছে। মিন কত দেওয়া আছে? 100 দেওয়া আছে। আবার বলেছি এই স্যাম্পেলটার এসডি দেওয়া আছে। এসডি কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। স্যাম্পেলটার সাইজও দেওয়া আছে। 100 জন ক্যান্ডিডেটকে নিয়ে আপনি কাজ শুরু করেছেন ধরুন। এবার আপনাকে বলেছে এই স্যাম্পেলটা যে পপুলেশন থেকে নেওয়া হয়েছে তার মিনটা কত হবে বলুন। এই স্যাম্পেলের মিন কত হবে আপনাকে জানতে বলা হচ্ছে। তো এটা কি এক্সাক্ট বলা সম্ভব? এই অ্যানালাইসিস করে আপনি এক্সাক্ট বলে দিতে পারবেন এর মিন কত হবে? এটা কি বলা সম্ভব? বলা সম্ভব নয়। তাহলে এই মানটা বের করতে গেলে আমাকে দিতে হবে কি, একটা ইন্টারভ্যাল দিতে হবে। ইন্টারভ্যালটা কি না, আপনি যখন কাজটা করছেন সেই কাজটা করার সময় আপনার কাজের মধ্যে একটা এরার থাকবে। সেই এরারটা সবসময় কি হবে? প্র্যাকটিক্যালি স্যাম্পেলের যে মিন আছে সেই মিনের থেকে কিছুটা অ্যাড হবে, আবার কি হবে ওই মিনের থেকে কিছুটা ওই এরারটাই মাইনাস হবে। এই ইন্টারভ্যালটার মধ্যে আপনি বলতে পারবেন যে আপনার যে পপুলেশনটা আছে তার মিন লাই করবে। মানে আপনাকে যখন কিছু বলা হয়, কেউ বি রাস্তায় যদি জিজ্ঞাসা করে দাদা এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে, আপনি একটা না জানলেও একটা এক্সাক্ট লোকেশন বলে দেন যে এই থেকে এর মধ্যে কোথাও না কোথাও একটা যাবে। এই যে কথাটা আমরা ভাষায় বলে থাকি, স্ট্যাটিস্টিক্সেও সেম ভাবে একটা স্যাম্পেলের মিন এবং এসডি এবং তার যদি টোটাল কতজন ক্যান্ডিডেট আছে সেটা যদি আপনাকে বলে দেয়, তা আপনি একটা পার্টিকুলার লেভেলে গিয়ে ভুল করেও আপনি একটা আইডিয়া দিতে পারবেন যে স্যাম্পেল যে পপুলেশন থেকে কালেক্ট করা হয়েছে সেই পপুলেশনের মিন কার মধ্যে লাই করবে। এই কনসেপ্টটা থেকে কোশ্চেনটাকে দেওয়া হয়েছে যে পপুলেশনের যে অ্যাকচুয়াল মিন সেটা আপনি বলতে পারছেন না, কিন্তু আপনি ওই স্যাম্পেলের মিন থেকে ধারণা করে বলতে পারছেন যে অ্যাকচুয়াল পপুলেশনের মিনটা কার মধ্যে লাই করছে। তো এই যখন কার মধ্যে লাই করছে তার একটা আপার লিমিট থাকবে আর একটা লোয়ার লিমিট থাকবে। সেই ক্ষেত্রে আমি বলছি আপার লিমিট আর লোয়ার লিমিট কথাটা আসছে আর কি। দেখুন বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার আগেরটায় আপার লিমিট বের করলাম কেন স্যার? না লোয়ার এটা লিমিটও বের করবো, লোয়ার লিমিটও বের করবো, দুটোই বের করবো, আচ্ছা স্যার। দুটোই বের করবো। এই তো আমি এবার লোয়ার লিমিটটা করছি। দেখুন এই দেখুন আমি প্রথমটায় আপার লিমিট বের করে জাস্ট দেখলাম যে আমাদের অপশানে আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের অপশানে একটা ভ্যালু আছে। এবার আমি লোয়ার লিমিটটা চেক করছি। দেখুন এবার আপনার যদি এক্সামে টাইম কম থাকে আপনি আপার লিমিট দেখেও অপশন টিক করতে পারেন। ম্যাথমেটিক্যাল প্রবলেমে কোনো এরর আসবে না। আপনার একটা লিমিট, হ্যাঁ যদি এখানে দেখুন এখানেও একটা ধরুন আপার লিমিট 1.5 রয়েছে দু জায়গায়, তখন আপনার প্রবলেম হবে। বাট যদি দেখুন যে আপনার আপার লিমিট একটা মাত্র জায়গায় আছে, আপনি একটাই করে অপশন টিক করতে পারেন। তো এবার আপনি লোয়ার লিমিটটা কিভাবে করবেন দেখুন। আমি এটা একটু ইরেজ করে দিচ্ছি আপার লিমিট যেভাবে বের করেছিলাম। দেখুন আপার লিমিটের ক্ষেত্রে যেমন প্লাস ছিল, লোয়ার লিমিটের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এম মাইনাস জেড ইন্টু এসডি বাই √n। এই কনসেপ্টটা হয়। তাহলে এখানে প্লাস ছিল সেটা এখানে মাইনাস হচ্ছে, তাহলে আমি এখানে কি করব প্রত্যেকটা জায়গায় মাইনাস করতে করতে যাব। তাহলে এটা মাইনাস হবে। স্যার সাউন্ড আসছে না, কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? যার শোনা যাচ্ছে না আপনি একটু মাইকটা এ করে একটু দেখুন। বাকিরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, লেফট করে জয়েন করতে বলুন। লিফট করে জয়েন হয়ে যান তাহলে শুনতে পাবেন। আচ্ছা দেখুন এবার দেখুন তাহলে 100 মাইনাস এটা হবে, একই ফর্মুলা একই সবকিছু, শুধু একটাতে প্লাস হবে, আপার লিমিটে প্লাসটা হবে, লোয়ার লিমিটে মাইনাসটা হবে। তো মাইনাস করলে আমরা কি পাচ্ছি বলুন? মাইনাস করে যারা করছেন তারা একবার মাইনাস করে দেখে নিন, শুধু এই মানটা মাইনাস হবে, এই মানটা এখানে মাইনাস হবে। 2.58টা মাল্টিপ্লাই করে এখানে আপনি মাইনাস করে দেবেন।
আচ্ছা আমি এখানে ভালো করে দিচ্ছি। ওকে, 100 মাইনাস এক্ষুনি এটা করেছিলাম 2.58 ইন্টু 2, 100 মাইনাস এটা কত হচ্ছিল এক্ষুনি বলুন? 2.58 ইন্টু 2 কত হচ্ছে? 5.26 5.26 5.26। 100 থেকে এটা বাদ দিলে কত হবে? 94.74 94 পয়েন্ট বলুন না 73 72 4 ওকে স্যার 74 ওকে দেখি আছে কিনা দেখি 94.72 ঠিকই আছে মোটামুটি 94.8 আছে অসুবিধে নেই। স্যার হ্যাঁ বলুন। স্যার বলছিলাম যে 2.58 থেকে 2 গুণ করলে তো 5.16 হচ্ছে। আচ্ছা ঠিক আছে ওটা ওরা মিস্টেক করেছে অসুবিধে নেই ও কাছাকাছি হবে অসুবিধে নেই ওটা নিয়ে ঠিক আছে। টেনশন করবেন না। মানটা দেখুন একটাই অপশনে আছে ওরকম মান আপনার যদি মানটা আপনি দেখেন দেখুন কাছাকাছি এসছে 94.8 আছে ওদের ওটা 94.7 আছে ওটা নিয়ে সমস্যার কিছু নেই আর কোনো অপশন আপনার মিলবেই না। ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো অ্যাটেম্প করার এটাই সুবিধে আপনি যদি এক্সাক্ট ফর্মুলাটা জেনে যান ক্যালকুলেশন প্রসেসটা যদি ঠিকঠাক করেন আপনার অপশন কারেক্ট হওয়াটা স্বাভাবিক। এই যে আপনারা বলছেন না আপনার ক্যালকুলেশন করতে পারি না দেখুন অনেকেই ভুল ক্যালকুলেশন করলো সে কিন্তু অ্যাটেম্প ঠিক করলো সে অপশন ডি কেই টিক মেরে আসবে কিন্তু তার ক্যালকুলেশন তো ভুল হয়েছিল 2.58 কে সে গুণ করে ভুল বলেছে রেসপন্স করেছে কিন্তু অপশন আপনি যেটা করবেন দেখুন ওরও সেটা মিলবে একদম এটাই সুবিধে ম্যাথমেটিক্যাল প্রবলেম। তাহলে এই প্রবলেমটা কি পুরো ক্লিয়ার হয়েছে আপনাদের? তাহলে আমি নেক্সট প্রবলেমে যাব। বুঝলে যাও হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ক্লিয়ার। কোনো সমস্যা নেই আবার একবার আমি বলে দিচ্ছি প্রবলেমটা কি ছিল। ইউজিসি এনটিএ নেট যে যে মোটিভ নিয়ে এই ক্লাস এই প্রবলেমটাকে পেপারে দিয়েছে তার মেন অবজেক্টিভ ছিল এটাই যে আপনারা অ্যাকচুয়াল মানে স্ট্যাটিস্টিক্সটাকে বুঝেছেন কিনা মানে আপনাদের কাজ ছিল একটা স্যাম্পেলের সমস্ত কিছু দিয়ে দিয়েছে মিন এসডি তার সাইজ আপনাকে এই লেভেলে আবারও বলছি লেভেল মানে কি লেভেল মানে হচ্ছে আপনাকে একটা ইন্টারভ্যাল ফাইন্ড আউট করতে হবে যে ইন্টারভ্যালের মধ্যে আপনি আপনি যে মানই বের করতে যান না কেন এখানে মিন বলেছে পপুলেশন মিন কোনো সমস্যা নেই আপনি কোথাও মিডিয়ান বের করতে পারেন আপনি পপুলেশনের একটা আইডিয়া দেবেন যে এই ইন্টারভ্যালের মধ্যে আমার মানটা থাকবে। তবে যখনই আমাকে ইন্টারভ্যাল দিতে হবে তার মানে কি তার মানে আমি একটা ভুল করতে পারি মানে আমি আমার কাজটার মধ্যে এক্সাক্ট কোনো মান আমি বলতে পারবো না আমি একটা আইডিয়া দিতে পারি সেই আইডিয়াটা ভুল কতটা হতে পারে তার একটা পার্সেন্টেজ আপনাকে বলে দেয়। এটা সব জায়গাতে এটা চিরন্তন সত্য আপনি যে ভ্যাকসিন নেন ভ্যাকসিন নেওয়ার সময় দেখবেন লেখা থাকে 1% লেভেল অফ সিগনিফিকেন্স মানে 1% জিনিসটা মানে 100 জনকে দেওয়া হলে একজনের প্রবলেম হতেই পারে মানে এগুলো হচ্ছে ডিপেন্ড করে কোন ধরনের রিসার্চ হচ্ছে। আমরা যখন সোশ্যাল সায়েন্সে রিসার্চ করি তখন আমাদেরকে 5% পর্যন্ত ছাড় দেয় কিন্তু যখন আমরা মেডিকেল সায়েন্সে চলে যাই তখন 1% বা তারও কম এরকম ছাড় দেয়। তো এটা ছাড় দিতে হয় তো সেই জন্য আমরা যখন পপুলেশনের যে যখনই পপুলেশনের কিছু মেজার করব এটাকে বলে পপুলেশন প্যারামিটার মানে পপুলেশনের কোনো প্যারামিটারকে যখন আমি মেজার করব আমি ক্লাসেও অনেকবার বলেছি পপুলেশনের যখনই কোনো আননোনকে আমি মেজার করব স্যাম্পেলের কোনো আননোন দিয়ে স্যাম্পেলের আননোনটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সের অ্যানালাইসিস করে যখন আমি পপুলেশনকে অ্যানালাইসিস করব পপুলেশনের প্যারামিটারটাকে এখানে পপুলেশনের প্যারামিটার কোনটা না মিন এই মিনটাকে যখন আমি আইডিয়া করব ওরা আমাকে একটা লেভেল বলে দেবে যে লেভেলটার থ্রু আমি একটা ইন্টারভ্যাল পাবো যে ইন্টারভ্যালটাকে ওরা বলছে আপার লিমিট আর লোয়ার লিমিট যে ইন্টারভ্যালটাকে ওরা মানে ছোট পোর্শনটাকে বলছে লোয়ার লিমিট আর বড় পোর্শনটাকে বলছে আপার লিমিট। দেখুন এখানে পরিষ্কার অপশনগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে পপুলেশন মিন ফলস বিটুইন আপনার ক্যালকুলেশন অনুযায়ী ইনফরমেশন অনুযায়ী বিটুইন কোথায় থাকবে তো আপনি একটা ইন্টারভ্যাল দিয়ে দিচ্ছেন। তো এই ফর্মুলাটা ছিল কি ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি এখানে আপনারা পয়েন্ট করে নিন। ফর্মুলাটা কি ছিল এখানে এই অঙ্কটা করার জন্য জেড মিন প্লাস সরি প্রথমে মাইনাস দিচ্ছি জেড ইন্টু এসডি ডিভাইডেড বাই √n এটা ছিল লোয়ার লিমিট আপার লিমিট কি ছিল জেড প্লাস সরি জেড হবে না মিন হবে মিন প্লাস জেড ইন্টু এসডি
বাই √n। এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। যখনই এই অঙ্ক আরো দিয়েছে, ইউজিসি নেট এইরকম অঙ্ক আরো দিয়েছে, তো এই ফর্মুলাটা কিন্তু আমাদের ইউজ হবে, বারবার অনেকবার ইউজ হবে। যখনই বলবে স্যাম্পেলের মিন এসডি থেকে যদি পপুলেশনের মিন বের করতে দেয়, এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। আর যদি বলে এরারটা কত এরার, তখন আপনাকে এইটুকু জিনিস জানতে চাইছে। যদি বলে এই অঙ্কটা থেকে যদি বলতো এরারটা আপনি শুধু বের করুন, এরার 1% লেভেলে কতটা ভুল হতে পারে, এরার হচ্ছে এইটুকু। এটাকে দেখবেন অনেক বইতে এরকম নোটেশন দিয়ে লেখা থাকে, এস ই এরকম এরার লেখা থাকে, দেখে নিন এরকম একটা নোটেশন দিয়ে লেখা থাকে। তো এই এরারটা যদি পরীক্ষাতে বের করতে দেয়, তার মানে আপনাকে শুধু এইটুকু পার্ট জানতে চেয়েছে, বা এখান থেকেও বলতে পারেন এই পার্টটা জানতে চেয়েছে। বোঝা গেছে এখান থেকে কি কি কোশ্চেন দিতে পারে? স্যার বলছি আগের যে ফর্মুলাটা আপনি বললেন m প্লাস জেড ইন্টু সিগমা বাই √n, তাহলে একই এই জিনিস, একই সিগমার জায়গায় আমি এসডি লিখেছি। হ্যাঁ ওই এই যে দেখুন আমি এসডির জায়গায় সিগমা দিয়ে কোশ্চেনেই লিখে রেখেছি, কোথাও এসডি বলতে পারে, কোথাও সিগমা দিয়ে দিতে পারে, মানে কনফিউজ হবে না। একই নাম, দুজনের আলাদা আলাদা জাস্ট নোটেশন, এক জায়গায় নাম দিয়ে দিয়েছি। ওকে, হ্যাঁ ওকে। এবার দেখুন পরের কোশ্চেনটা, দেখুন পরের কোশ্চেনটা পড়ুন, আগে আগে পড়ে নিন একটু। কোনো সমস্যা আছে? এটাও 2018 সালে এসছে, 2018 সালে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম এসেছিল। এটাও 2018-এরই একটা প্রবলেম। আপনারা যাদের কাছে বই আছে, কোশ্চিন পেপার আছে, তারা মিলিয়ে দেখতে পারেন। এবং খুব ইম্পর্টেন্ট, এবং খুব কম স্টুডেন্ট এই কোশ্চেনটা অ্যাটেম্প করেছিল, এবং তার মধ্যেও বহু স্টুডেন্টের কোশ্চেনটা ভুল হয়েছিল। সেই জন্য আমি এই কোশ্চেনটাকে সিলেক্ট করেছি, আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো আগে দেখে নিন কোশ্চেনটা, ভালো করে পড়ে নিন। পড়ে যদি কারো কোনো টার্ম বুঝতে অসুবিধা হয়, সেটা আমার সঙ্গে ডিসকাস করুন, যে স্যার এই টার্মটার মানে কি। এখানে একটা টার্ম যেটা ডিফিকাল্ট লাগবে হয়তো, সেটা হচ্ছে রিলায়েবিলিটি কোএফিশিয়েন্ট। এটা হয়তো আপনাদের ডিফিকাল্ট লাগবে। বাকি কোনো টার্ম প্রবলেম আছে কিনা বলুন। পড়েছেন কি? হ্যাঁ স্যার। কি বলেছে? একটা মাল্টিপল চয়েস টেস্ট কোশ্চিন পেপার আছে, যেখানে 50টা কোশ্চিন আছে, 50 টেস্ট আইটেম। কথাটার মানে হচ্ছে এখানে 50 খানা কোশ্চিন আছে। ওকে, 50 টেস্ট আইটেম মানে 50 খানা কোশ্চিন আছে, এবং প্রত্যেকটা কোশ্চিনের ডিফিকাল্টি ভ্যালু একদম কাছাকাছি। মানে ডিফিকাল্টি ভ্যালু মানে কি, দেখুন কোশ্চিন পেপার বানানোর সময়, আমি আবারও বলেছি, কোশ্চিন পেপার বানানোর সময় আমাদেরকে অনেক কিছু জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে ডিফিকাল্টি ভ্যালু, মানে এরকম নয় যে একটা কোশ্চিন আপনি খুব সহজ দিয়ে দিলেন, একটা কোশ্চিন খুব ডিফিকাল্ট দিলেন, এরকম করা যাবে না। ডিফিকাল্টি ভ্যালু আপনাকে খুব কাছাকাছি রাখতে হবে। আবার হতে পারে কোশ্চিন পেপার আপনি যখন দিচ্ছেন, সেখানে এরকম যেন না হয়ে যায় যে কোশ্চিনটা সবাইকে সমানভাবেই অ্যালাউ করে দিচ্ছে, কেউ পড়াশোনা করছে আবার কেউ পড়াশোনা করছে না, সবাই কোশ্চিনটা অ্যাটেম্প করতে পারবে, মানে খুব মানে একদম পাতি কোশ্চিন হয়ে যায়, যেটা সেরকমও কোশ্চিন রাখা যাবে না। তো সেই রকমের মধ্যে একটা জায়গা হচ্ছে কি ডিফিকাল্টি ভ্যালু। ডিফিকাল্টি ভ্যালুটা খুবই কাছাকাছি, মানে প্রত্যেকটা আইটেমের ডিফিকাল্টি ভ্যালু ওভারঅল অ্যাভারেজ একদম ফিক্সড, এটা বলে দিয়েছে। এবার আপনাকে বলেছে তাহলে কোশ্চিনের, দেখুন দ্য রিলায়েবিলিটি কোএফিশিয়েন্ট অফ দ্য টেস্ট, মানে টেস্ট পেপারটা রিলায়েবিলিটি কোএফিশিয়েন্ট বের করতে হবে। এবার আপনারা বলুন রিলায়েবিলিটি সম্বন্ধে কোনো ধারণা আছে না নেই? যে স্যার আমরা একদম জানি না, স্যার বলতে পারেন। নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতা, ভেরি গুড। এই নির্ভরযোগ্যতা বের করা যায় কতগুলো ফর্মুলা দিয়ে, টেস্টের কতগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো দিয়ে নির্ভরযোগ্যতা বের করা যায়। তার মধ্যে যখন কোনো কোশ্চিন পেপারের আইটেমের ডিফিকাল্টি ভ্যালু খুব কাছাকাছি হয়, তার জন্য যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমি এখানে লিখে রেখেছি। এই দেখুন এখানে আমি লিখে রেখেছি, আপনারা প্রথমে এটাকে নোট করুন, তারপরে অঙ্কটা শুরু করবেন। আগে এটাকে নোট করুন, এবং এটার প্রত্যেকটার মিনিং কি কি আছে এখানে লেখা আছে। কে বলতে কি বোঝাচ্ছে? নাম্বার অফ আইটেম। আচ্ছা, এম বলতে, এম হচ্ছে অ্যাভারেজ, এমটাকে আমরা বলছি অ্যাভারেজ, এমটাকে আমরা বলছি অ্যাভারেজ, ঠিক আছে? এমটা হচ্ছে অ্যাভারেজ, এটা আপনি লিখে নিন। বাকি সবই আপনার লেখা আছে। রিলায়েবিলিটি কোএফিশিয়েন্টকে আমরা এখানে আলফা বলেছি, আলফাটা আর কিছু না, এই যে যেটা আমাকে বের করতে হবে,
এই মানটাকে আলফা বলছি, এটাই আমাদের আলফা। আগে কোশ্চিনটার এটা লিখুন। এবার আপনি বলবেন যে এটা ছাড়াও কি কোনো ফর্মুলা আছে, আমি সেটাও বলে দেবো। এটা ছাড়াও যে ফর্মুলা আছে সেটাও আমি বলে দেবো। আগে এটা এটা করাই, তারপরে সবার লেখা হয়েছে? রেসপন্স করুন, নাহলে আমি বুঝতে পারবো না। প্রত্যেকের কি? ওকে, হ্যাঁ সেই স্যার। ওটা থেকে একটু সরে দাঁড়ানো। আচ্ছা আমি সরে দাঁড়াবো। ওকে, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, এই কোশ্চেনটা করতে গেলে যেটা আপনাদের যেটা ফর্মুলাটা লাগছে এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অনেক বইতে দেখবেন এই ফর্মুলাটাকে এইভাবে লেখা আছে, KR21। এটার ফুল ফর্ম হচ্ছে কুডার রিচারসন 21। কুডার রিচারসন 21, KR21। তো এটা লেখা থাকতে পারে হয়তো, যদি আপনি আরো অনেক চ্যানেল থাকে সেখানে এর সলিউশন হয়তো ডিসকাস হয়, আপনি দেখতে পারেন সেখানে তারা এই মানটাকে বলবে KR21, মানে কোডার রিচারসন। আলফার বদলে? হ্যাঁ, আলফার বদলে ওই ওই কথাটা লেখা থাকবে, কোডার রিচারসন। মানে ওনার এই ফর্মুলাটা দেওয়া হয়েছিল কোডার রিচারসন বলে, উনি এই ফর্মুলাটা দিয়েছিলেন, একজন সাইকোলজিস্ট এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করেছিলেন। তো এই মানটা উনি ওনার নাম দিয়েই ফর্মুলাটা দিয়েছিলেন। বাট আমি এখানে আলফা এই কারণে লিখে রেখেছি, আবার আমাকে এক্সপ্লেন করতে হবে কোডার রিচারসন পুরো ব্যাপারটা, সেই জন্য আমি আলফা দিয়ে লিখে রেখেছি। তো আপনার ব্যাপার, আপনি আলফাও লিখতে পারেন, KR21ও লিখতে পারেন। স্যার ওর কি বললেন? কোডার? কোডার রিচারসন, রিচারসন। স্টার্ট করি বোঝানো কিভাবে করব। হ্যাঁ স্যার। ওকে, ফর্মুলা sir. ক্লিয়ার? ফর্মুলা ক্লিয়ার? এবার দেখুন এখানে কে এর মান কত? কে আমি কি বলেছি? 50। নাম্বার অফ আইটেম 50। 50 আপনি এখানে বসান, 50 আপনি এখানে বসান। আমি এটা ইরেজ করে দিচ্ছি। ফিফটি বসিয়েছেন, নিচে কি হ্যাঁ, হবে? 50 - 1, তাহলে 50 ডিভাইডেড বাই 50 - 1। এটাতে কারো আপত্তি আছে? দরকার হয় একটা ব্র্যাকেট দিয়ে দিন। ওকে, ক্লিয়ার? নাও 1 মাইনাস, এখানে কি আছে? এম আছে। এমটাকে অ্যাকচুয়াল বলা হয় অ্যাভারেজ। এমটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ ডিফিকাল্টি ভ্যালু নয়, কিন্তু এইটাই স্টুডেন্টরা ভুল করেছিল। মানে আমি যতগুলো স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি প্রত্যেকের এই জায়গাটাতে ভুল হয়েছে। সবাই এটাকেই অ্যাভারেজ বলে এম এর জায়গায় বসিয়ে দিয়েছিল। এটা কিন্তু অ্যাভারেজ না, আবারও বলছি এটা অ্যাভারেজ না। অ্যাভারেজ কি হবে আমি বলছি। আচ্ছা, এখানে আর কি আছে? কে আছে, কে এর মান কত? 50। এখানে এম আছে, এম অ্যাজ ইট ইজ থাকলো, এম এর মানটা আমি পরে বের করছি। আবার এখানে কত আছে? কে 50, আর ভেরিয়েন্স কত বলে দিয়েছে? 81। 81। 90% স্টুডেন্ট কি করেছিল, যেটা আমি বললাম ভুল করেছে যারা, তারা যে ভুলটা করেছিল, এই যে এখানে অ্যাভারেজ ডিফিকাল্টি ভ্যালু কথাটা লেখা আছে, এই অ্যাভারেজ ডিফিকাল্টিটাকে এম ধরে নিয়েছিল। এটা ভুল হচ্ছে, এটা কিন্তু কোশ্চিনের ডিফিকাল্টি ভ্যালু। তাহলে অ্যাভারেজ মান কত হবে? অ্যাভারেজ মান হবে এম যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের এখানে কতজন স্টুডেন্ট আছে, এই সরি কটা কোশ্চিন আছে? 50। তাহলে 50 ইন্টু ওর ডিফিকাল্টি, অ্যাভারেজ ডিফিকাল্টি ভ্যালুটা মানে 0.48। এটা আপনারা মাল্টিপ্লাই করে দেখুন কত বেরোয়, সেইটা হবে এম এর মান। এম এর মান কিন্তু 0.48 না। এটা যারা ফর্মুলাটা জানেও তারাও কিন্তু কোশ্চিনে যখন কোশ্চিনটা অ্যাটেম্প করে ভুল করেছিল। তার কারণ এটাই, এই মানটাকে এম ধরে এখানে ফর্মুলায় বসিয়ে দেয়। তো সেই যে সেক্ষেত্রে এখানে এমন একটা অপশন আছে, সেই মান এই মানটা বসালেও সেই অপশনটা আসবে, সেই জন্যই অপশনগুলোকে সেরকম ভাবে দেওয়া আছে। এটা কত বেরোচ্ছে? আমি 50 এর সাথে কেন গুণ করব? ওটা বলছি 0.48টা। বলছি আমার দরকার অ্যাভারেজ মান। অ্যাভারেজ মান মানে কি? অ্যাভারেজ স্কোর। অ্যাভারেজ স্কোর কখন পাবো না, কোশ্চেন অ্যাভারেজ ডিফিকাল্টি ভ্যালুটা আমাকে চেয়েছে। এটা ছিল আইটেমের, সিঙ্গেল একটা আইটেমের ডিফিকাল্টি ভ্যালু, ঠিক আছে, আইটেমগুলোর ডিফিকাল্টি ভ্যালু। তো আমরা যখন ডিফিকাল্টি ভ্যালু দিয়ে যখন কোনো কোশ্চিন পেপারকে জাজ করি, আমরা দেখি ওই কতগুলো কোশ্চিন ওখানে দেওয়া আছে।
আমাকে যখন অ্যাভারেজ, যেমন হয় না দেখবেন যখন আমাদের কাছে অ্যাভারেজ নাম্বার দেয়া থাকে যে 4টে স্টুডেন্টের অ্যাভারেজ মান হচ্ছে এত, তখন আমরা যখন ওই 4টে স্টুডেন্টের মান বের করতে চাই তখন আমরা দেখবেন ওই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করি। বেসিক জিনিসটা সেরকমই হচ্ছে, মানে আমি যখন স্কোরের অ্যাভারেজ জানতে চাইছি তার মানে 50 কতগুলো আইটেম আছে, 50 আইটেম আছে ইন্টু তার অ্যাভারেজ মান, সেটা আমি পাবো অ্যাভারেজ স্কোর অফ দ্যাট টেস্ট, পুরো টেস্টের যেটা অ্যাভারেজ স্কোর হবে, ওই জন্য 50 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। আবারও বলছি, আমরা যখন নর্মাল কোনো প্রবলেম করি দেখবেন অ্যাভারেজ মান যখন দেয়া থাকে, আমরা যখন টোটাল মানটা জানতে চাই তখন ওই সংখ্যাটাকে ওর সঙ্গে গুণ করে দিই, তো গুণ করে দিলেই আমরা ওর টোটাল মানটা পেয়ে যাই। তো এখানে অ্যাভারেজ, এখানে যে যে অ্যাভারেজ কথাটা আমি বলছি সেটা হচ্ছে টোটাল স্কোরের কথা বলা হচ্ছে, সেই অ্যাভারেজটা আমার দরকার। তো এই জন্য আমি ডিফিকাল্টি ভ্যালুর অ্যাভারেজটাকে 50 দিয়ে মাল্টিপ্লাই করব, যেখানে আমি আই থিঙ্ক কত পাচ্ছেন বলুন আমাকে? 24 24। 24। এবার এখানে 24টা বসান এম এর জায়গায়। চব্বিশ কত হচ্ছে ক্যালকুলেট করুন, এই মানটা ক্যালকুলেট করুন। এটা কত হচ্ছে? এটা কত হবে? 50/49, তাই তো? এটা কত হবে? 50/49। আচ্ছা আমি পরের পেজে করছি, এখানে হচ্ছে না। কি ছিল বলুন? 50/49 ইন্টু কি ছিল? 1 মাইনাস ওপরে কত ছিল? 24, ব্র্যাকেটে কি ছিল বলুন? 50 মাইনাস 24। 50 মাইনাস 24। আমি একদম ক্যালকুলেশন করে দেখাচ্ছি। নিচে কি ছিল? 50 ইন্টু 81। 50 ইন্টু 81, এই আমার ব্যাপারটা ছিল। এবার তাহলে 50 ডিভাইডেড বাই 49, 1 মাইনাস 24 ইন্টু 50 থেকে 24 বাদ দিলে কত হবে? 26। 26। 26 50 ইন্টু 81। প্রথমে এইটাকে ক্যালকুলেট করুন, এই মানটাকে কত বেরোচ্ছে এই মানটাকে ক্যালকুলেট করুন। এখন মোবাইলে করুন, কোনো অসুবিধা নেই, এখন আপনারা মোবাইল ইউজ করে করুন না, এখন শেখার জন্য বলছি, মোবাইল ইউজ করে করুন। আপনাদের অনেকেই তো ম্যাথস ব্যাকগ্রাউন্ড নয়, করে বলুন কত হচ্ছে। এটা বের করবেন, সেটা 1 থেকে বাদ দেবেন, দিয়ে 50/49 কি বেরোচ্ছে সেটা দেখুন। কেউ করেছেন? হ্যাঁ স্যার 624/4050 ওটা কত ডিভাইড করলে কত হচ্ছে? 1 মাইনাস স্যার 0.84 এরকম টাইপের আসছে মাইনাস দিয়ে। তাহলে 50/49 এটা মাল্টিপ্লাই করতে হবে, কত আসছে? 0. বলুন। স্যার 8459 এরকম। 0.8459। ওকে, এবার এটাকে আপনি 50/49 করুন, কত হচ্ছে দেখুন। স্যার ওখানে মাইনাস আছে কিন্তু আগে মাইনাস হবে তো, যেহেতু মাইনাস হবে? হ্যাঁ স্যার না না, মাইনাস জিরো হবে, রাখছে। মাইনাস হবে না তো, মাইনাস কি করে হবে? স্যার ক্যালকুলেশনে বের হচ্ছে মাইনাস দিয়ে। দেখুন আপনার তো বেরোচ্ছে এটাই 24 বাই ইন্টু 26, আচ্ছা 24 624, তাই তো উপরটা বেরোচ্ছে, এটা হচ্ছে আপনার 624। আচ্ছা একবারে আমি করছি, দাঁড়ান। 624 নিচেটা কত বেরোচ্ছে বলুন? 4050।
4050, আচ্ছা 4050 না 40 405 405 405। এবার আপনি দেখুন এইটা 624 তো 405-এর থেকে নিশ্চয়ই বড় না, তাহলে আমি যখন 624-কে 405 দিয়ে ভাগ করব তখন সেটা নিশ্চয়ই 1-এর থেকে একটা ছোট নাম্বার হবে। 50 ইন্টু 81 করলে কত হচ্ছে? এটা 50 ইন্টু 81। আপনার ফর্মুলাটা ঠিকঠাক লিখেছি তো? স্যার ভাগটা ভুল হয়েছে আমার, আমি ওটা 50 দিয়ে করেছি। স্যার একবার করে নিন। আচ্ছা যাই হোক, আপনারা ডিভাইডটা করে নেবেন, ডিভাইডটা করে আপনার মান পাবে। আমি করে নিচ্ছি। 50 into 81 হবে ওই 4050। হ্যাঁ 4050 হবে, ওকে 4050 হবে। তার মানে দেখুন নিচে বড় সংখ্যা হচ্ছে। এবার এটাকে ভাগ করুন, 624-কে যদি 4050 দিয়ে ভাগ করা হয় কত হবে বলুন? 0.154। আচ্ছা কত হচ্ছে বলুন? 0. মানে 5407 অনেকগুলো আসছে। 5407 পয়েন্টের পর 3-4টে বলুন না, 3টে বলুন পয়েন্টের পর। 540 540, ওকে নো প্রবলেম। এবার 1 থেকে যদি এটা বাদ দিই কত হবে? 0.846। আচ্ছা 0. তাহলে 0.846 এটাই আসছে তো সবার? 1 থেকে এটা বাদ দিলে এটা আসছে তো? 1 থেকে বাদ দিচ্ছেন কিন্তু 0.54। হ্যাঁ স্যার। আচ্ছা আমি একবার দেখে নিচ্ছি। 1 মাইনাস 0.54, এটা তো মনে হয় পয়েন্ট এটা ভুল হচ্ছে। দেখুন 1 মাইনাস এটা করলে আপনার আসবে 0.46 আসবে। এটা 1 থেকে 0.540 বাদ দিলে 0.46 আসবে। এটা একটু ঠিক করে নিন। এটা আসবে আপনার 0. আপনার ক্যালকুলেটর একবার করে নিন, 1 থেকে এটা বাদ দিন। ওয়ান থেকে এটাকে বাদ ঠিক দেওয়া আছে। হচ্ছে, দেখুন কত আসছে। ঠিক আছে তো? এটাই বেরিয়েছে তো আপনাদের? ঠিক আছে। হ্যাঁ স্যার। 0.46। ঠিক আছে, আবার একটু ভুল হয়েছে। হ্যাঁ আচ্ছা স্যার এই জায়গাটা হয় আমার হচ্ছে না, মানে 624/4050 ওই যে ভাগটা 0.540 হুম। ওটা আমার হচ্ছে না। ওটা ক্যালকুলেটর করুন আপনারা, মানে প্রথমে ক্যালকুলেটর লিখুন 6 2 4, স্যার তারপরে আমার তো 0.154 আসছে। আরেকবার করুন, আরেকবার করুন 4050। এইভাবে ডিভাইড সাইন দিয়ে এটা ডিভাইডেড বাই এটা করলে 1-এর থেকে ছোট নাম্বার হবে কেন ভাবুন না, এটা তো অনেক ছোট। মানে এখানে আছে আপনার দেখুন 4050 আর এখানে আছে 624, এটা হচ্ছে 4050 আর ওপরটা হচ্ছে 624। তো ঠিকই তো আছে, পয়েন্টের মানে 1-এর থেকে ছোট নাম্বার একটা আপনাকে দেবে। স্যার 0.154। এটা একবার করে নিন তো, কারা ও কি বলছে বাকিরা? 0.154 স্যার 624 ডিভিজিবল বাই 4050। এটা ঠিকই বলছে, ওই ঠিকই বলছে। আপনারা প্রত্যেকে কি নাম্বার বলছিলেন? যাই হোক 1.154 আসছে, মানে একটা 1 আসবে, আগে একটা 1 হবে। 0.154। এটা ঠিক আছে, এই মানটা আপনাদের এক্সাক্ট আসা উচিত। ঠিক আছে স্যার। বলেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি তাহলে লেখার ভুল করেছি। এবার ঠিক আছে তো? এবার এটা বাদ দিন, কত আছে বলুন? 1 মাইনাস 1. 0.846। আচ্ছা আচ্ছা 50 ডিভাইডেড বাই 49 ইন্টু 0.846। এবার আপনি 50-কে 49 দিয়ে ডিভাইড করুন, কত হয় দেখুন? 1.02। 1.02।
02। 02, এটার সঙ্গে আপনি ইন্টু করুন, যেটা বেরোলো 0.846, কত বেরোচ্ছে দেখুন। ওয়ান 1.02 ইন্টু 0.846 কত হচ্ছে দেখুন। 0.86292 মানে অনেকগুলো ডিজিট। 0.86 স্যার। 0.886। ওকে, আর দরকার নেই। দেখুন আমাদের অপশনে ওটা আছে কিনা দেখি আমরা। আছে অপশনে? কোনটা হ্যাঁ হচ্ছে? স্যার, বি। অপশন বি। এবার বোঝাতে পারছি কি বিষয়টা কি দাঁড়াচ্ছে? মানে এই অঙ্কটা অনেকেই ভুল করেছে, মানে আপনারা শুধু না, এই অঙ্কটা পরীক্ষার হলে করা আর এখন করা দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এখন করলে তাতেও আপনাদের ভুল হচ্ছিল, যখন আপনি এক্সাম হলে করবেন ভুল তো হবেই। এবার আমি একটা যেটা বলছি, যারা রেকর্ডেড ভিডিও দেখবে কোনো সমস্যা নেই, তারা নিজে থেকে ক্যালকুলেশনটা করবে। আর ক্যালকুলেশনটা করার সময় সবসময় মনে রাখবেন যে 1 মাইনাস যেটা থাকবে সেই মানটাকে আগে বের করে নিতে হবে আমাকে, তারপরে 1 থেকে সাবট্রাক্ট করব, বিয়োগ করব, বিয়োগ করে যেটা বেরোবে সেটাকে আমি এখান দিয়ে কি করব না, এখানে আমি যেটা আছে তার সঙ্গে মাল্টিপ্লাই করব, যেটা আমি করলাম, আমরা যেটা প্রসেসটা করলাম। এবার আমি একটা আপনাদেরকে কথা বলি, এই কোশ্চিনটাকে, এই রিলায়েবিলিটি থেকে আর কি কোশ্চিন আসতে পারে, প্রশ্নটা এটাই থাকবে যে আমাদের কাছে রিলায়েবিলিটি আমরা তো পড়লাম, এটা তো একটা টাইপ অফ প্রবলেম হলো, আর কি প্রবলেম দিতে পারে যেটা আমরা মনে রাখবো অ্যাজ এ ফর্মুলা বলুন, অ্যাজ এ কোশ্চিন বলুন, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি এখন। এটা বোঝা গেছে তো? ওকে, ক্যালকুলেশন হ্যাঁ বাকি। স্যার। ওকে, এবার দেখুন এখান থেকে যে কোশ্চিনটা একটা দেয়, সেটা দেয় স্প্লিট হাফ মেথড বলে একটা, এটা যেমন কি ছিল কুডার রিচার্ডসন ফর্মুলা, আর একটা দেয় স্প্লিট হাফ মেথড। স্প্লিট হাফ মেথড কি জিনিস আমি বলছি দেখুন। এখানে কটা আইটেম দেওয়া আছে? 50টা আইটেম দেওয়া আছে। ওরা বললো এই 50টা আইটেমকে কোনো একজন রিসার্চার দুটো পার্টে ডিভাইড করেছে, প্রথমটাতে 25টা আইটেম রেখেছে, দ্বিতীয়টাতে 25টা আইটেম রেখেছে। ওকে, স্প্লিট হাফ, ওই জন্যই নাম হয়েছে স্প্লিট হাফ, মানে আপনি এই 50টা আইটেমকে দুটো পার্টে ব্রেক করেছেন। এবার এই দুটো পার্টে যখন আপনি ব্রেক করেছেন, এখানে 25টা কোশ্চিন রয়েছে, এখানেও 25টা কোশ্চিন রয়েছে, তাহলে আপনার কাছে এখন কটা কোশ্চিন পেপার তৈরি হলো? আপনাদের কাছে এখন কটা কোশ্চিন পেপার তাহলে তৈরি হলো? দুটো। দুটো। ওকে, তো এই দুটো কোশ্চিন পেপারের যে স্কোর আপনি পাবেন ক্যান্ডিডেটের কাছ থেকে, তাদের মধ্যে আপনাকে কি বের করতে হবে? একটা ভ্যালু আপনাকে বলে দেবে ওরা পরীক্ষাতেই, কোরিলেশন ভ্যালু বলে দেবে। কোরিলেশন ভ্যালু মানে একটা আর এর মান বলে দেবে, আর মাথায় এরকম বার দেয়া থাকবে, ওটার নাম হবে কোরিলেশন ভ্যালু। কোরিলেশন ভ্যালু ওটা পরীক্ষাতে দেয়া থাকবে, আপনাকে মান বের করতে হবে না। পরীক্ষাতে শুধু টার্মটা দেখবেন, কোরিলেশন বিটুইন টু স্প্লিট হাফ ক্যাটাগরি অফ কোশ্চিন, এরকম লেখা আছে কিনা। দুটো যে ভেঙেছেন দুটো হাফে, সেই ভাঙাটার মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা আপনাকে একটা আর এর মান বলে দেবে। এবার বলবে তাহলে এই কোশ্চিন পেপারটা রিলায়েবিলিটি কোফিশিয়েন্ট কত হবে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলুন? এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে আমি এগোবো। স্যার আরেকবার বলুন। আরেকবার বলবো? হ্যাঁ স্যার। আপনি যখন এই কোশ্চিন পেপারটাকে দুটো পার্টে ব্রেক করছেন, দুটো পার্টে যখনই কোশ্চিন পেপারটা ব্রেক হয়ে যাচ্ছে, তাহলে তার দুটো পার্টের মধ্যে আমরা কি খুঁজে পাবো? যখন দুটো পার্ট আমার কাছে থাকবে তাদের মধ্যে একটা রিলেশন খুঁজে পাবো, সেই রিলেশনটাকে আমরা এখানে বলছি কোরিলেশন। কেন কোরিলেশন বলছি? ওটা স্ট্যাটিস্টিক্স এর পার্ট। সেই কোরিলেশনের মান আপনাকে দেয়া থাকবে পরীক্ষার কোশ্চিন পেপারে, যেমন এখানে সব দেওয়া আছে মান, সেই মানগুলো আপনার কাছে দেয়া থাকবে। এই কোরিলেশনের মান দিয়ে বলবে, এরকম আপনাকে বলবে তাহলে আপনি বের করুন রিলায়েবিলিটি কোফিশিয়েন্ট। তো সেইটার ফর্মুলা হচ্ছে এইরকম, আমরা কটা পার্টে ডিভাইড করেছি? দুটো পার্টে, তাহলে 2 ইন্টু আর বার ডিভাইডেড বাই 1 প্লাস আর, এই হচ্ছে ফর্মুলা হবে। আর বার সরি, এই হচ্ছে ফর্মুলা হবে 2 ইন্টু আর বার ডিভাইডেড বাই 1 প্লাস আর বার। আবারও বলছি, যদি দুটো পার্টে ডিভাইড করি তাহলে এটা আমার ফর্মুলা হবে। এবার আপনি এটা কোশ্চেন করতে পারেন, স্যার তিনটে পার্টে কি ডিভাইড করতে পারবো? তিনটে পার্টেও ডিভাইড করা যাবে, যদি কোশ্চেন পেপারে দিয়ে দেয় তিনটে পার্টে ডিভাইড করলে তার রিলায়েবিলিটি কোএফিশিয়েন্ট কি হবে বলুন, সেটাও আমি লিখিয়ে দিচ্ছি ফর্মুলা। তার ক্ষেত্রেও আমরা
কোরিলেশন কোএফিসিয়েন্ট পাবো। এটা বোঝা গেছে ফর্মুলাটা? এটা কি নোট হ্যাঁ করেছেন? হ্যাঁ Okay. স্যার। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, ইরেজ করছি। নেক্সট আমি যখন 3টে পার্টে ডিভাইড করছি মানে তখন এখানে আই থিঙ্ক আপনারা বুঝতেই পারছেন এখানে তখন সংখ্যাটা ইভেন নাম্বারে হয়ে যাবে, 60 আরে হয়ে যাবে। তো 3টে আমার কাছে কোশ্চেন পেপার আছে, 3টে কোশ্চেন পেপার আমার কাছে আছে। তো দেখুন প্রথমে আপনাকে কি বলে দেবে, দেখুন আপনাকে বলে দেবে এই যে 3টের মধ্যে যে কোরিলেশন আছে, তিনটে থাকা মানে প্রথমে এই দুটোর মধ্যে কোরিলেশন, তারপরে এই দুটোর মধ্যে কোরিলেশন, তারপরে প্রথমটা আর শেষেরটার মধ্যে কোরিলেশন, এদের অ্যাভারেজ কোরিলেশনের মানটা আপনাকে দিয়ে দেবে। ওই জন্য আমি বার লিখছিলাম প্রথম থেকে, অ্যাভারেজ কোরিলেশনের মানটা আপনাকে দিয়ে দেবে, দিয়ে বলবে রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট বের করুন। কি বের করতে বলবে? রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট। তাহলে রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট কি হবে না, রিলায়েবিলিটি কোএফিসিয়েন্টকে যদি আভাসেই আপনি আলফা বলেন, এখানে যে আলফা লেখা আছে, বা আপনি নোটেশন যদি দেন বা লিখেই দেন যদি আলফা আলফা ইজ ইকুয়াল টু হবে, কটা গ্রুপে ভেঙেছেন? 3টে, তাই তো? ও স্যার তাহলে 3। তাহলে 3 ইন্টু আর বার প্লাস 3 মাইনাস 1 ইন্টু আর বার প্লাস 1, এটা দাঁড়াবে, এটা হয়ে যাবে ফর্মুলা। এবার যদি আপনি 4টে ভাঙেন তাহলে 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 আর বার প্লাস 1, এইভাবে আপনাদের ফর্মুলাটা তৈরি হবে। মানে যতগুলো পার্টে আপনি ডিভাইড করবেন সেই অনুযায়ী আপনারা এক এক করে ফর্মুলা পেতে থাকবেন। তো এটা হচ্ছে বেসিক ফর্মুলা, এটা আপনারা রেডি করতে পারেন পরীক্ষার জন্য। যদি আজকে হয়তো দেয়নি, 2019-এ হয়তো কোশ্চেনটা এসেছিল, আমি জানি না এখানে আমি কালেক্ট করেছি কিনা, থাকলে করিয়ে দেবো। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে যাই। স্যার স্যার, হ্যাঁ, বলুন। বলছি যে যদি 3টে আইটেমস দেয় তাহলে তো 60 টেস্ট আইটেমস হয়ে যাবে। হ্যাঁ, দেখুন এখানে 60 হয়ে যাবে, আমি তো সেটা বললাম যে ভাঙাটা তো আর এতে হবে না, ওখানে তো 60 হয়ে যাবে। তাহলে ফার্স্টে প্রথম দুটো পার্টের মধ্যে করব, তারপর মানে একটার সঙ্গে আরেকটা, ওই যে আপনি হ্যাঁ, অ্যারো এই মার্ক তো দিয়ে কোরিলেশন, 3টে কোরিলেশন, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আর প্রথমটার তারপরে সঙ্গে ওভারঅলটা। হ্যাঁ। হ্যাঁ তো বিষয়টা হচ্ছে ওদের অ্যাভারেজ, ওই মানটা আপনাকে করতে হবে না, ওটা এক্সামে আপনাকে দিয়ে দেবে, ওটার কাজ আপনার কাছে কোনো কাজ নেই ওটার, আপনাকে এক্সামে ওই অ্যাভারেজ মানটা দেয়া থাকবে। আর বারের মানটাও তো দেওয়া থাকবে। এই যে আর বারের 3 মানটাই দেয়া থাকবে, আর বারের মানটাই দেয়া থাকবে, আপনাকে একদম আর বারই দেয়া থাকবে। আপনি শুধু বুঝে নেবেন যে আপনার কাছে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের যে কোরিলেশনে কথাটা বলা আছে তার আগে অ্যাভারেজ কতটা আছে কিনা দেখে নেবেন। যদি আপনার কাছে 3টে কোরিলেশন দেয়া থাকে, 3টে পার্টে ভেঙেছেন, তখন আপনি বুঝবেন আপনাকে অ্যাভারেজ করে নিতে হবে। আর যদি দেখেন যে না আপনার কাছে অ্যাভারেজই দেওয়া আছে, তার ডিরেক্ট ফর্মুলায় বসিয়ে দেবেন। ধরুন কোশ্চেনে আপনাকে দেওয়া আছে প্রথম দুটির মধ্যে কোরিলেশন 0.23, তারপরে দুটির মধ্যে কোরিলেশন 0.24, তারপরের দুটির মধ্যে কোরিলেশন 0.26। এবার আপনি বুঝে যাচ্ছেন যে আমাকে কোরিলেশন গুলো আলাদা আলাদা দিয়ে দিয়েছে, তো আপনি 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে আপনি আর বারের মান পেয়ে যাবেন। কিন্তু পরীক্ষাতে আমি যতগুলো পরীক্ষার কোশ্চেন পেপার দেখেছি, শুধু ইউজিসি নেট না, যে কোনো পিএইচডি এন্ট্রান্স সেট, প্রত্যেকে আর বারের মানই আপনাকে দিয়ে দেয়। আপনাকে ওরা চেক করতে চায় আপনি ফর্মুলাটা জানেন কিনা, এইটুকু চেক করতে চায়। স্যার স্যার প্রথম ওই যে ফর্মুলাটা আরেকবার একটু প্লিজ দেখান না। এই যে ফর্মুলাটা দেখুন, ফর্মুলাটাতে আপনি যটা গ্রুপ করেছেন, যদি আপনি 3টে গ্রুপ করেন তাহলে 3 ইন্টু আর বার লিখবেন, আর নিচে হবে 3 মাইনাস 1 ইন্টু আর বার প্লাস 1। যদি ধরুন আপনি 4টে গ্রুপ করেন, মনে করুন আপনি 4টে গ্রুপ করছেন, ঠিক আছে, 4টে গ্রুপ করছেন, আমি এখানটা লিখছি 4টে গ্রুপের জন্য। হ্যাঁ, 4টে গ্রুপ করলে 4 আর বার ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ইন্টু আর বার প্লাস 1। যটা গ্রুপ ইন্টু আর বার ডিভাইডেড বাই 4 মাইনাস 1, মানে যটা গ্রুপ সেখান থেকে 1 বিয়োগ হবে ইন্টু আর বার প্লাস 1। প্লাস 1টা প্রত্যেকবার থাকবে, প্লাস 1টা কোনো চেঞ্জ হবে না। যদি 5টা গ্রুপ করেন তাহলে 5 আর বার ডিভাইডেড বাই 5 মাইনাস 1 আর বার প্লাস 1, এই হচ্ছে ফর্মুলা। মানে স্যার 4 5 জাস্ট এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফর্মুলা একই থাকছে। ফর্মুলা একই থাকছে, প্যাটার্নটা একই থাকছে, সংখ্যাগুলো আপনার নেটে সার্চ করে দেখে নিতে পারেন, রিলায়েবিলিটি ফর স্প্লিট হাফ মেথড। তখন ওটাকে স্প্লিট হাফ বলা হয় না, তখন স্প্লিট মেথড বলা হয়। স্প্লিট হাফ বললে দুটো, বাট স্প্লিট মেথড যখন বলবে তখন ওরা গ্রুপ বলে দেবে যে কতগুলো গ্রুপে আপনি ভাঙবেন।
তাহলে পরের স্যার কোশ্চেনে প্রথম ফর্মুলা বলতে ওই একটা ভাগে ভাগ করলে ওই ফর্মুলাটা প্রথম আমার একটু স্প্লিট হাফ, একটু ওটা দেখুন স্প্লিট হাফ দুটো পার্টে ভাঙলে যেটা হবে সেটা হচ্ছে 2r বার ডিভাইডেড বাই, আপনি এটাকে লিখুন না 2 - 1 ইন্টু r বার প্লাস 1। আমি এটা লিখেছিলাম, এখানে 2 - 1টাকে আমি 1ই করে দিছিলাম আর কি। এই প্রথম যেটা স্প্লিট হাফের যেটা ফর্মুলা সেটা এটা ছিল, হয়েছে? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে যাবো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, আচ্ছা এটা দেখুন, এটা একটা টি টেস্টের কোশ্চেন। টি টেস্ট কি হয় না, যখন আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যানালাইসিস করি সেখানে একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যার নাম হচ্ছে টি টেস্ট বা জেড টেস্ট অনেকে বলে থাকে। টি টেস্ট জেড টেস্টের মধ্যে বেসিক ডিফারেন্স কি, যখন স্যাম্পল সাইজ একটু বড় হয়, 30 অ্যাবাভ হয়, লার্জ স্যাম্পল হয়, তখন আমরা বেসিক্যালি জেড করি, আর যখন আমরা 30 বিলো স্যাম্পল নিই তখন আমরা টি টেস্ট করি। তো আপনারা এত কিছু মাথায় রাখবেন না, আপনারা মনে করবেন টি বা জেড দুটোর কাজই একই ধরনের। যখন কোনো দুটো গ্রুপের মধ্যে আমাকে মিনের কি করতে হয়, তুলনা করতে হয়, মিনের তুলনা করতে হয়, কম্পারেটিভ স্টাডি তুলনা করতে হয়, মিন দ্বারা আমরা যখন দুটো গ্রুপকে তুলনা করি যে তাদের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কি নেই, তখন আমরা টি টেস্ট বা জেড টেস্ট করে থাকি। তো এখানে যেটা বলেছে দেখুন, ভালো করে কোশ্চেনটা পড়ুন। ইন এ স্টাডি দ্য সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন মিনস, দেখুন টি টেস্ট মানে আমি কি বললাম, মিনস এর আমরা তুলনা করব। দ্য টেস্টেড থ্রু ইউজ অফ টি টেস্ট, এটা স্মল টি হবে, টি টেস্ট এটা হচ্ছে স্মল টি হবে, ঠিক আছে, এটা স্মল টি হবে। টি টেস্ট ফর এ লার্জ গ্রুপ, দ্য ভ্যালু অফ টি কত পেয়েছি, 2.10। হোয়াট উইল বি দ্য ডিসিশন দ্য রেসপেক্ট টু দ্য নাল হাইপোথিসিস, তো নাল হাইপোথিসিস রেসপেক্টে কি ডিসিশন নেবে একজন রিসার্চার, এটা জানতে চেয়েছে। আবার বলছি, টি টেস্টের মান ওরা বলে দিয়েছে যে টি টেস্ট করে সে মান পেয়েছে 2.10। আবারও বলছি, টি টেস্টের মান পেয়েছে 2.10, এটা আপনি মাথায় ঢুকিয়ে নিয়েছেন। এবার আপনার কাছে কোশ্চিন আসছে যে তাহলে ওই ব্যক্তি কি ডিসিশন নেবে এই চারটের মধ্যে, যেখানে হাইপোথিসিসটা ছিল নাল হাইপোথিসিস। দেখুন, টি টেস্ট যখন আমরা শুরু করি কাজ, টি টেস্টের দ্বারা যখন আমরা কাজ শুরু করি তখন দুটো কনসেপ্ট আমাদের কাছে থাকে। এক, আমরা একটা স্যাম্পল নিলাম, সেই স্যাম্পেলের আমরা টি ভ্যালু বের করলাম, সেটাকে আমরা বলবো টি ক্যালকুলেটেড ভ্যালু। টি ভ্যালু ক্যালকুলেটেড, টি সি লিখছি, মানে আমরা ওটা ম্যানুয়ালি বা সফটওয়্যারের দ্বারা টি ভ্যালুটা ক্যালকুলেট করলাম। এবার কোশ্চিন হচ্ছে কি, যখন আমরা রিসার্চ করি অলরেডি একটা টেবিল ভ্যালু থাকে, যে টেবিল ভ্যালুটা কোথা থেকে পাই না, বিভিন্ন রিসার্চের বইয়ে শেষ পেজে দেয়া থাকে। যেটা কি কি ভ্যালু হয়, যেটা কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু হয়, যে ভ্যালুটা আমাদেরকে টেবিল ভ্যালু থেকে দেখে আমার এই যে ক্যালকুলেট ভ্যালু আছে, মানে একটা টি ভ্যালু টেবিল থেকে পাচ্ছি আর একটা টি ভ্যালু আমি নিজে বের করছি। এবার প্রশ্ন হচ্ছে কি, যদি এই ক্যালকুলেটেড টি আমার টেবিল ভ্যালুর থেকে ছোট হয়, তাহলে আমি বলবো আমি যে নাল হাইপোথিসিস নিয়েছি সেই নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড। যদি আমার টি এর মান, মানে আমি যে ভ্যালুটা ক্যালকুলেট করেছি সেই মানটা টেবিল টি এর থেকে বড় হয়ে যায়, টেবিল টি এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমি বলবো আমার যে নাল হাইপোথিসিস সেটা রিজেক্টেড। এই কথাটা বোঝা গেছে কিনা বলুন, তাহলে আমি এগোবো, নালে স্যার বলছি স্যার ওটা আরেকবার বলুন, ওই বড় হয়ে যাওয়া টেবিলিটিটা স্যার আরেকবার আবার বলুন। বলছি ওকে। দুটো জিনিস। এক, যখন আমরা রিসার্চ করছি আমরা কি করি, আমরা আমাদের স্যাম্পল প্রথমে নিয়ে তার উপরে টেস্টিং করি। সেই টেস্টিংটা কি হতে পারে, টি টেস্ট হতে পারে, জেড টেস্ট হতে পারে, যে কোনো টেস্ট হোক, সেটা নিয়ে আমি মাথা ঘামাবো না। আমরা টেস্ট কেন করছি, আমরা টেস্ট করছি যে এই যে দুটো গ্রুপ আমি নিয়েছি এই দুটো গ্রুপের মিনের মধ্যে কতটা পার্থক্য আছে, আদৌ পার্থক্য আছে কিনা।
তাহলে এই যে পার্থক্যটা আমরা দেখতে চাইছি, এই পার্থক্যটা দেখার একটা উপায় হচ্ছে আমরা কি করব, এই দুটো গ্রুপের মিনের মধ্যে টি টেস্টের ফর্মুলা ফেলবো। তা টি টেস্টের ফর্মুলা আমি আপনাদের লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই, যদি কোনোদিন কাজে লাগে। টি টেস্টের ফর্মুলা হচ্ছে মিন 1 মাইনাস মিন 2। মিন 1 মিন 2 মানে কি, প্রথম গ্রুপের মিন মাইনাস দ্বিতীয় গ্রুপের মিন। আচ্ছা আমি পরের পেজে লিখবো কি, আপনাদের সুবিধা হবে? আচ্ছা পরের হ্যাঁ পেজে স্যার, লিখবো হ্যাঁ স্যার, এখানটা। পরের পেজে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টি টেস্ট ফর্মুলাটা দেখে নিন। টি টেস্টের টি এর ভ্যালুর ফর্মুলা হয় মিন 1 মাইনাস মিন 2। কেন বললাম মিন 1 মাইনাস মিন 2? আমার কাছে দুটো গ্রুপ আছে, ডিভাইডেড বাই রুট ওভার অফ সিগমা 1। সিগমা 1 মানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রথম গ্রুপে, বাই প্রথম গ্রুপে যতজন স্যাম্পেল আমি নিয়েছি, সাপোজ n1 স্যাম্পেল নিয়েছি, সিগমা 2 বাই n2, এটা স্কোয়ার হবে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে ভেরিয়েন্স। তো এই হচ্ছে আমার ফর্মুলা, এই হচ্ছে আমাদের, এরকম একটা মড সাইন দেওয়া থাকে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এই ভ্যালুটা আপনি দেখুন কি আছে, মিন 1 মাইনাস মিন 2 বাই রুট ওভার অফ দিস। তো এখানে এই সিগমা 1 কি, সিগমা 1 এর স্কোয়ার হচ্ছে প্রথম গ্রুপের ভেরিয়েন্স, গ্রুপ 1 এর ভেরিয়েন্স। সিগমা 2 স্কোয়ার কি, গ্রুপ 2 এর ভেরিয়েন্স, মানে এসডি স্কোয়ার, যেটা আমি বলেছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ারকে ভেরিয়েন্স বলে। আর n1 কি n2 কি, n1 হচ্ছে প্রথম গ্রুপে কতজন ক্যান্ডিডেট আছে, n2 কি দ্বিতীয় গ্রুপে কতজন ক্যান্ডিডেট আছে, মানে গ্রুপ 1 এ কতজন ক্যান্ডিডেট আছে, গ্রুপ 2 তে কতজন ক্যান্ডিডেট আছে, এটা বোঝায়। তো এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমার কাছে যখন আমি স্যাম্পেল নিচ্ছি, ভালো করে ভেবে দেখুন, আমি যখন স্যাম্পেল নিচ্ছি আমি তাদেরকে বয়েজ গার্লস রুরাল আরবান যে কোনো ভাবে দুটো ভাবে স্প্লিট করলাম, স্প্লিট করে দুটো গ্রুপের মিন পেলাম, সেই মিনের মানটা আমি এখানে বসাতে পারবো। আচ্ছা ধরুন বয়েজ পেলাম 20 জন, গার্লস পেলাম 30 জন, তাহলে সংখ্যাটা আমার কাছে ক্লিয়ার, n1 পেলাম ধরুন 20, n2 পেলাম 30, কোনো সমস্যা নেই। বয়েজের মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স বের করতে পারবো, গার্লসদের ভেরিয়েন্স বের করতে পারবো, সেটাও আমি এখানে বসাতে পারবো কি পারবো না? পারবো স্যার। পারবো। তাহলে এই এখান থেকে একটা ক্যালকুলেট করে আমি তো একটা ভ্যালু পাবো, টি এর একটা ভ্যালু পাবো। তো হ্যাঁ স্যার। সেই টি এর ভ্যালুটাকে আমি বলছি টি ক্যালকুলেটেড বাই দ্য রিসার্চার্স, টি ক্যালকুলেটেড বাই দ্য রিসার্চার্স। এবার প্রশ্ন হচ্ছে কি, একটা টেবিল ভ্যালু আছে, টেবিল ভ্যালু মানে কি, মানে আবার আমি বলছি, টেবিল ভ্যালু মানে হচ্ছে প্রথম থেকে নেচারের ট্রিটমেন্টের দ্বারা দুটো গ্রুপের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এটা একটা লেভেল দেখা, টেবিল ভ্যালুর দ্বারা একটা আইডেন্টিফাই করা আছে প্রথম থেকে। মানে ধরুন আপনি দেখতে চাইছেন যে দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপকে আপনি ডেমোস্ট্রেশন মেথডের মধ্যে, একটা গ্রুপকে ডেমোস্ট্রেশন মেথডে পড়িয়েছেন, একটা গ্রুপকে আপনি লেকচার মেথডে পড়িয়েছেন। এবার আপনি দেখতে চাইছেন যে দুটো গ্রুপের মধ্যে পার্থক্য আছে কিনা। দেখুন পার্থক্য আপনি মেথডে পড়ান বা নাই পড়ান, একটা পার্থক্য সবসময় থাকবে, সেটাকে বলা হয় ন্যাচারাল পার্থক্য। সেই পার্থক্যটার নামই হচ্ছে টেবিল ভ্যালু। টেবিল ভ্যালুতে যে পার্থক্যটার মান দেওয়া আছে প্রথম থেকে, সেটা কিন্তু ট্রিটমেন্টের জন্য না, টেস্টিং এর জন্য না, বা আপনি রিসার্চ করছেন তার জন্য না, সেটা অলরেডি থাকবেই। পৃথিবীতে কোনো দুটো জিনিস এক হতে পারে না। দুটো টুইন্স, একটা টুইন্সও দুজনে আলাদা হয়, তাদের লেফট থাম ইমপ্রেশন বা থাম ইমপ্রেশন বা চোখের রেটিনার স্ট্রাকচার সবকিছু আলাদা হয়। তার কারণ এটা ন্যাচারাল একটা ডিফারেন্স থাকে, সেই ন্যাচারাল ডিফারেন্সটাকে আমরা বলি টেবিল ভ্যালু। কার না, টি টেস্টের। এরকম সব টেস্টেরই একটা টেবিল ভ্যালু আছে, সব টেস্টেরই একটা করে টেবিল ভ্যালু থাকে। তার মানে কি, যে কোনো টেস্ট করছি মানে আমি ডিফারেন্স কিছু একটা খুঁজছি, সেই ডিফারেন্সটা যেটা ন্যাচারাল ডিফারেন্স, সেইটা আমরা টেবিল থেকে পেয়ে যাব। তাহলে ন্যাচারাল ডিফারেন্সের থেকে যদি আমার, ভালো করে বুঝুন, ন্যাচারাল ডিফারেন্সের থেকে যদি আমার ডিফারেন্সটা কম বেরোয়, তার মানে কি, ন্যাচারাল ডিফারেন্স যেটা বইতে দেওয়া আছে, যেটা থাকা উচিত, তার থেকে যদি আমার ডিফারেন্সটা কম বেরোয়, তাহলে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই তো আমি ধরবো। ন্যাচারাল ডিফারেন্সটাকে আমরা পার্থক্য ধরি না, সেটা থাকেই। কিন্তু ন্যাচারাল ডিফারেন্সের থেকে যদি আমার ডিফারেন্সটা বেশি বেরোয়, মানে ধরুন আমার ক্যালকুলেটেড টি বড় হয়ে গেল টেবিল টি এর থেকে, টেবিল টি এর থেকে, দেখুন ক্যালকুলেটেড টি টেবিল টি এর থেকে বড় হয়ে গেল, তার মানে কি, আপনি যে ক্যালকুলেট করেছেন দুটো গ্রুপকে নিয়ে,
তাদের মধ্যে যে পার্থক্য আছে সেটা ন্যাচারাল যে পার্থক্য তার থেকে বড়, তার মানে কি দুটো গ্রুপের মধ্যে সিগনিফিকেন্ট পার্থক্য আছে। আর আপনি নাল হাইপোথিসিস কি ধরেছেন, দুটো গ্রুপের মধ্যে তুলনামূলক সিগনিফিকেন্ট পার্থক্য নেই, তাহলে আপনার নাল হাইপোথিসিস রিজেক্ট হচ্ছে না সেখানে। ওই জন্য আমি বলেছিলাম ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবিল ভ্যালুর থেকে বড় হয়ে যায় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে, আর যদি ক্যালকুলেটেড ভ্যালু টেবিল ভ্যালু থেকে ছোট হয় তাহলে কি হবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে। মানে আপনি বলতে পারেন দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। বোঝা গেছে? স্যার বলছি ক্যালকুলেটেড হ্যাঁ, ভ্যালু স্যার। বেশি আর টেবিল ভ্যালু কম। হ্যাঁ, যদি ক্যালকুলেটেড ভ্যালু কি থাকে, আপনি যে ক্যালকুলেট করেছেন সেটা যদি টেবিল ভ্যালুর থেকে ছোট হয় তবে আপনি এই কথাটা বলতে পারবেন, নালে না। এটা হলে তখন আপনি বলবেন নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আর এটা হলে আপনি কি বলবেন, নাল হাইপোথিসিস রিজেক্টেড। এবার বুঝতে পেরেছেন কিনা দেখুন, বোঝা গেছে? সাইনটা একবার একটু বলে দেবেন, হ্যাঁ, গ্রেটার স্যার। দেন আর লেস দেন এর। আচ্ছা, এখানে হচ্ছে ক্যালকুলেটেড টি লেস দেন ফ্রম টেবিল টি, ক্যালকুলেটেড টি ছোট, লেস দেন সাইন ফ্রম টেবিল টি, আর এখানে হচ্ছে ক্যালকুলেটেড টি ইজ গ্রেটার দেন ফ্রম টেবিল টি। এটাই হচ্ছে নোটেশন। ওকে স্যার। এবার দেখুন এখানে কি বলা আছে, আপনি মান পেয়ে গেছেন, ক্যালকুলেটেড মান আপনার পাওয়া গেছে কত, সেটা পাওয়া গেছে, এটা বলে দিয়েছে 2.10। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে কি দেখতে হবে না, আপনাকে টেবিল ভ্যালুটা দেখতে হবে। এবার আপনি দেখুন এখানে চলে আসুন, এই অপশনটা এমনি এমনি দিয়েছে আপনাকে, এই অপশনটার দ্বারা কিছু করা যাবে না, এই অপশনটাকে আপনি এখন রিজেক্ট লিস্টে ফেলে দিন। প্রথমে দেখুন নাল হাইপোথিসিস উইল বি রিজেক্টেড, এই সেই মান আবার দেখুন যেই মানটা আপনি প্রথম অঙ্কতে শুরু করেছিলেন 0.01। আমি কিন্তু শুরুতেই আপনাকে একটা মান বলেছিলাম, কত বলেছিলাম 0.01-এ জেড এর মান বলেছিলাম, আপনাকে জেড এর মান বলেছিলাম, সেই মানটাই কত বলুন, 2.58 কত ছিল বলুন, 2.58। ওকে ওকে, আচ্ছা 5%-এ বলুন কত বলেছিলাম জেড এর মান, 1.96 1.96। ওকে, ব্যাস। আর কোথাও কোনো ভ্যালু দেওয়া আছে কি, এখানে ডি অপশনেও কোনো লেভেল দেওয়া নেই, মানে এই প্রথম দুটো অপশন আপনাকে কনফিউজ করার জন্য দিয়েছে। কেন, এই দুটো অপশনে যদি কোনো লেভেল না দেয়া থাকে তার মানে আমি ওর টেবিল ভ্যালু কোনোদিন পাবো না, তাহলে ফার্স্ট অপশন আর লাস্ট অপশন প্রথমেই নালিফাই হয়ে গেল। তাহলে আপনার কাছে কটা অপশন পড়ে আছে, দুটো অপশন। এবার আপনাকে দেখতে হবে অপশন দুটোতে কি বলতে চেয়েছে। আমি আবারও বলছি, যদি ক্যালকুলেটেড ভ্যালু আমার টেবিল ভ্যালুর থেকে ছোট হয় তখন অ্যাকসেপ্টেড হবে, আমি যে ভ্যালুটা ক্যালকুলেট করেছি সেটা যদি টেবিল ভ্যালুর থেকে ছোট হয় তাহলে অ্যাকসেপ্টেড হবে, আর আমি যে ভ্যালুটা ক্যালকুলেট করেছি সেটা যদি টেবিল ভ্যালুর থেকে বড় হয় তাহলে রিজেক্টেড হবে। এবার আপনি দেখুন 0.01-এ টেবিল ভ্যালু কত, 2.58, এটা হচ্ছে টেবিল ভ্যালু, আপনি মনে করুন 2.58, এটা বড় না 2.10 বড়, কে বড়? 2.58 বড়। 2.10 আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি পেলাম, 2.10 ছোট 2.58-এর থেকে, এটাতে কি হওয়া উচিত, নাল হাইপোথিসিস accepted অ্যাকসেপ্টেড। ও কি বলেছে, ও কি বলেছে, নাল হাইপোথিসিস উইল বি রিজেক্টেড, এটা কি ঠিক বলেছে? না স্যার, ভুল, তাহলে ভুল। আচ্ছা এবার এটাতে দেখুন, আচ্ছা বলুন 2.10 5%-এ কি কত ভ্যালু ছিল, 1.96, কে বড়, 96 কে বড়? এটা রিজেক্টেড হচ্ছে রিজেক্টেড। তাহলে এ ঠিকই বলেছে, ঠিকই বলেছে তো, সি অপশন সি ঠিকই বলছে তো, তাহলে অপশন সি কারেক্ট, তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি। দেখুন বোঝা গেছে কিনা বলুন। ওই 1.96 আর 2.1 যে কোনটা বড় স্যার? 1.96, হ্যাঁ 2 বড় হবে না, 1 এর থেকে তো 2 বড়, এটা 1 ধরো না, 1.96, এটা 2.10, তো এর সঙ্গে আরো কিছু যোগ করলে তবে এটা পাওয়া যাবে না। ও স্যার, হ্যাঁ স্যার মানগুলো প্রথমে বলেছেন? হ্যাঁ মানগুলো একদম শুরুতে আমি বলে দিয়েছিলাম, বা যদি কারো মনের মধ্যে কনফিউশন থাকে আপনারা দেখে নেবেন, একদম ফার্স্ট ভিডিও শুরুতে প্রথম অঙ্কটা দিয়ে আমি মানটা বলেছিলাম। স্যার রেকর্ডেড ক্লাস পাবো? হ্যাঁ পেয়ে যাবেন, অসুবিধা নেই। আচ্ছা এবার এই কোশ্চেনটা দেখুন,
এটাও খুব ভালো অঙ্ক, দেখুন এটাও খুব ভালো অঙ্ক, এটাও প্রথম অঙ্কটার মতোই আছে, দেখুন একটু ভালো করে পড়লেই বুঝতে পারবেন। পড়া হয়ে গেছে? পড়া হয়েছে না প্রবলেম আছে? পড়া হয়ে গেছে, তাই তো? আমাকে কি বের করতে বলেছে? প্রথম স্টেটমেন্ট, কিভাবে অঙ্ক করতে হবে আমাকে কি বের করতে বলেছে? আপার লিমিট। এর আগে আমি কোথাও আজকের ক্লাসে কোথাও কোনো জায়গায় আমি বলেছি আপার লিমিট বের করতে হবে কিভাবে? আপার লিমিটের কোনো ফর্মুলা বা কিছু কনসেপ্ট বলেছি? হ্যাঁ স্যার। বলেছি, ওকে। তাহলে আমরা আপার লিমিট মানে জেনে গেছি, একটু আগেই ডিসকাস করেছি। আমার কাছে দুটো লিমিট থাকে, লোয়ার লিমিট আর আপার লিমিট। তো মিন জানতে হবে স্যাম্পেলের, আপার লিমিট কি হয়? প্লাস হয়, জেড ভ্যালু জানতে হবে, আর কি জানতে হবে? এসডি জানতে হবে বাই √n। এইটাই আমার আপার লিমিটের ফর্মুলা ছিল, একটু আগেই ফার্স্ট শুরুতেই লিখিয়েছি, দেখুন। হ্যাঁ স্যার। পপুলেশনের মিনের আপার লিমিট আমাকে যদি জানতে বলে তাহলে এটাই আমার দাঁড়াবে। আচ্ছা, কি হয়েছে দেখুন, একটা প্রিন্সিপাল স্পেলিং টেস্ট নিয়েছে, কতজন স্টুডেন্ট? 256। তাহলে এন এর মান কি 256 আমি লিখতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আগে ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, কি বলেছে? ডিস্ট্রিবিউশন স্কোর ওয়াজ ফাউন্ড টু বি নর্মাল, ওইসব ছেড়ে দিন। মিন কত আছে বলুন? 42। তাহলে এম কি 42 এটা আমি লিখতে পারি? হ্যাঁ। কোনো সমস্যা আছে? আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আছে এখানে? 8। তো এসডি 8 এটাও লিখতে পারি। বোঝা গেছে কিনা বলুন? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে বলুন প্রবলেম কে করছে? জেড। প্রবলেম কি করেছে? জেড। কিন্তু প্রবলেম, তাও প্রবলেম নেই, ভালো করে বুঝুন। এখানে কি বলেছে? প্রবাবিলিটি হবে 9.95, মানে 0.95%। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে ফেলিওর কত পার্সেন্ট হবো? 0.95 যদি আমার প্রবাবিলিটি সাকসেস হয়, তাহলে ফেলিওর হওয়ার চান্স কত হচ্ছে কে বলতে পারবে? 0.05। তাহলে কত হবে? এটাই হবে না? এর মান একটু আগে জেড এর মান আমরা বের করেছি, কত বলুন? এক্ষুনি করলাম। এর মান 1.96 প্লাস হয়ে গেল। তাহলে কি হবে? 42 প্লাস 1.96 ইন্টু এসডি কত? 8 বাই √256। দেখুন ক্যালকুলেট করে নিন। একটা শুধু মান মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে 1% লেভেল। আর হচ্ছে এগুলো, এটাও 2019-এ এসছে না কত? 2019-এ এসছে, এটাও দেখে নিন, আপনারা পরীক্ষাতে এসছে। দেখুন ক্যালকুলেট করে নিন কত হবে। অপশনটা আমি দিইনি অন্য কারণে, অপশনটা দেওয়ার ছিল না, অপশন দিলে আপনারা এটাই পেতেন। এটা পেরে যাবে তো ক্যালকুলেট করতে? 92। 42 এটা কত হবে? 1.96। এটা 8। 256 এর স্কয়ার রুট কত হবে? 16। তাহলে 8/2 মানে এটা হাফ হয়ে যাবে, তাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করবেন, ব্যাস অ্যান্সার চলে আসবে। না করে দিতে হবে? না স্যার, হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে পরের প্রবলেমে যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এটা দেখুন, এটাও দারুণ অঙ্ক, এটাও এসছে 2019-এ না 18-তে, আমার ঠিক খেয়াল নেই, 18 ডিসেম্বরে। এটাও খুব ভালো অঙ্ক, দেখুন পড়ুন। আবার সেই টি টেস্ট দেখুন, অ্যান ইনভেস্টিগেটর টি টেস্ট কম্পেয়ার টু গ্রুপ। দেখুন কম্পেয়ার টু গ্রুপ মানে বারবার আমি বলছি, টি টেস্ট জেড টেস্ট কি করে? দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করে। শেষে আমি একটা অ্যানোভার অঙ্ক রেখেছি আপনাদের সুবিধার জন্য, অ্যানোভার অঙ্ক রেখেছি। তো স্টুডেন্ট আছে, ভার্বাল অ্যাপটিটিউডের টেস্ট নেওয়া হয়েছে, কি করেছে? এক্সপেরিমেন্ট করেছে 20 বার। তার মধ্যে কি আছে?
অবটেন সিগনিফিকেন্ট ডিফারেন্স 19 টাইম। ভালো করে বুঝুন, সে 20 বার কাজটা করেছে, তার মধ্যে 19 বার কি পেয়েছে? সিগনিফিকেন্ট ডিফারেন্স পেয়েছে। এবার কি বলেছে? অন দ্য বেসিস অফ দ্য ডিসাইডেড টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস দ্য প্রবাবিলিটি কমিটিং টাইপ অফ এরর ওয়াজ। আচ্ছা, তার মানে আমাকে টাইপ অফ এরর বের করতে বলেছে, মানে আমাকে বের করতে বলেছে টাইপ 1 এরর। এটা বুঝুন, আমাকে বের করতে বলেছে টাইপ 1 এরর, মানে ট্রু নাল হাইপোথিসিসকে আমরা কি করব? রিজেক্ট করব, তাই তো? যেটা অ্যাকচুয়াল ট্রু ছিল সেটাকে আমরা রিজেক্ট করছি, যেটা অ্যাকসেপ্ট করার কথা সেটাকে আমরা রিজেক্ট করছি। ওকে, এবার আমাকে বলুন, সে 19 বার সিগনিফিকেন্ট ডিফারেন্স পেয়েছে, 20 বারের মধ্যে 19 বার সিগনিফিকেন্ট ডিফারেন্স পেয়েছে, কিন্তু আমরা যখন নাল হাইপোথিসিস নিয়ে আমরা কি লিখি? আমরা কি লিখি? দুটো গ্রুপের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই, এই কথাটা লিখি তো। দুটো গ্রুপের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই। আরে বাবা, এটাই তো লিখি। নাল হাইপোথিসিস মানে কি? আমরা বলি কি দুটো গ্রুপের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স ইজ 0। তো এবার মনে করুন সে পেয়েছে, পার্থক্যটা সে পেয়েছে, তাই তো? তাহলে এটাকে কি করা উচিত ছিল? প্রথমে রিজেক্ট করা উচিত ছিল, বাট তো আপনাকে বলেছে এরর বের করতে, তাই তো? টাইপ 1 এরর বের করতে বলেছে। তো টাইপ 1 এরর বের করতে গেলে কি কি বের করতে হবে বলুন? এটাকে রিজেক্ট করতে হবে। তাহলে রিজেক্ট করতে হবে মানে কি? এটাকে রিজেক্ট করতে হবে কথাটার মানে কি? কে বলতে পারবে? কখন রিজেক্ট করব আমরা? স্যার টি টেস্ট করে ওই টেবিল টেস্টের থেকে যদি বেশি হয়ে যায় টি টেস্ট। না, টেবিল টেবিল না না, টিপ ওটা থেকে ঠিক আছে, ওটা ক্যালকুলেটেড টি যখন বড় হবে। আচ্ছা। এখানে তো দেখুন, এখানে যে টি টেস্টটা দিয়েছে এটা কিন্তু ওইটার জন্য দেয়নি, মানে ওই ভ্যালুটা বের করার জন্য বলেনি। ওরা এখানে আপনাকে কনফিউজ করার জন্য ওটা দিয়েছে। বাট আপনি শুধু এটা ভাবুন যে 20 টাইমস এর মধ্যে কেউ 19 বার পেয়েছে যে জিনিসটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু নাল হাইপোথিসিস আমরা যেটা ধরি যে পার্থক্য নেই, এরকম ব্যাপারটা ধরি। তো তাহলে আমাকে বলুন যে তার সিগনিফিকেন্ট ডিফারেন্স কথাটা, যে পার্থক্য নেই আমরা যে কথাটা বলি, বা পার্থক্য নেই কথাটাকে যদি অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে হয়, তাহলে আমি কিভাবে সেটাকে রিজেক্ট করব? কত পার্সেন্ট লেভেলে সেটা রিজেক্ট হবে? সেটা বললেই কিন্তু অ্যান্সার চলে আসবে। মনে হচ্ছে 0.01%। কেন মনে হচ্ছে বলুন? মনে হওয়াটাই বলুন, মানে তাহলেই 20 বলুন। বারে 20 বারের জায়গায় 19 বার আর কি বলেছে, ওই 20 আর 19 এর ভ্যালুটা দেখে মনে হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আপনি বলুন এটাকে যদি 100 বার করতে হয় আমাকে কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হবে? 5 দিয়ে গুণ করলে 100, আর এটা 5 দিয়ে গুণ করলে কত হবে? 95। হ্যাঁ, তাহলে ভাবুন 100 বার যদি সে কাজটা করে, কেন আমরা তো যখন ওই 1% এর কথা বলছিলাম, আমরা 100 বারের মধ্যে কতবার ভুল করতে পারে সেটা বলছিলাম না? তো এটাই দেখুন, 100 বারে সে 95 বার কি করতে পারে? 100 বারের মধ্যে ভুল করতে পারে। 95 টাইমস সে কি বলছে যে তাদের মধ্যে পার্থক্য আছে। তার মানে কি তার মানে 100 বার কাজ, 0.05 লেভেল, তার মানে কোনটা হবে লেভেল? 0.05। এ হয়ে গেল অ্যান্সার। আপনাকে অত এরারও ভাবতে হবে না, আপনি শুধু উল্টোটা ভাবুন, কনভার্সটা ভাবুন। তাহলে 5 বার সে ভুল করেছে, 100 বারে তা কবার ভুল করেছে? সে 5 বার। তাহলে সেটার পার্সেন্টেজ করলে আপনি ভেবে দেখুন কত হবে। আমরা তো 100 তে ওরকমই করি, তাহলে এটা কত হচ্ছে? 0.05 হচ্ছে না? আর যারা কিন্তু এইটা ভাবছিলেন তারা ওই একবার দিয়ে ভাবছিলেন, ওই জন্য ভুলটা হয়ে যাচ্ছিল। মানে আপনি 20 বারে একবার ভাবছিলেন, কিন্তু এটা তো 100 বারের মধ্যে আপনাকে দেখতে হবে। পার্সেন্টেজ সবসময় 100 রেসপেক্টে আমরা ভাবি, সেই জন্য আপনার অপশন হবে 5%, মানে এটা হবে 0.05। বোঝা গেছে না? আবার বোঝাবো বলুন? বোঝা গেছে। স্যার আরেকবার বলুন না। আচ্ছা, কোনো একটা কাজ আপনি যখন করছেন 100 বারে 95 বার আপনি ঠিক করছেন। আবার বলছি, 95 বার আপনি ঠিক করছেন, তাহলে আপনি ভুল কতবার করছেন? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলুন। 5 বার। 5 বার। তাহলে 100 বারে যদি কেউ 5 বার ভুল করে, কত পার্সেন্টেজ ভুল করছে? 5%। তো আপনি যদি টাইপ 1 এরর ভুলেও যান, আপনাকে তো এরর বের করতে হবে। এরর মানে তো ভুলই বোঝায়।
তো আপনি যদি একদম পরীক্ষার হলে টাইপ 1 এরও টাইপ দুটোই ভুলিয়ে গেছেন, আপনি শুধু বলুন আমি ভুল কতবার করতে পারি, 100 বারে 5 বার। এই কথাটা আমাকে বলা আছে, 100 বারে আমি 5 বার 95 টাইম ঠিক করেছি, 100 বারে তাহলে ভুল করেছি, এরর করেছি কতবার, 5 বার। তাহলে এর যদি আমাকে পার্সেন্টেজ করতে হয় তাহলে আমি পাবো, এইটাই পাবো। তো এইটা আমি দেখবো আমার অপশনে কোথায় আছে। স্যার ওটা ওই 100 বার না বলে ওটা যেরকম আছে 20 থেকে 19 ওটা ওইরকম ওটা ভাবে দিয়ে বলুন। ওটা তাহলে 100 এ কত আপনাকে বের করতে হবে, একে কত, তারপরে 100 এ কত, আপনি সেই একই পাবেন। কিন্তু যখন আপনি 20 রেসপেক্টে ভাববেন যে 20 বারে আমি ভুল করেছি 19 বার, ঠিক করেছি 19 বার, তাহলে 20 বারে ভুল করেছি কত, একবার। কিন্তু প্রশ্নটা হচ্ছে তো আমাকে তো পার্সেন্টেজ করতে হবে না, পার্সেন্টেজে তো আমরা 100-তে কত এইভাবেই বের করি। তো ওইটা ওই জন্যই আপনাকে কনফিউজ করার জন্য কোশ্চেনটাকে ওইভাবে রিমডিউল করে দিয়েছে, 20 বারে দিয়ে দিয়েছে। 100-তে আপনাকে ভাবতে হবে 100 বারে আপনি কতবার ভুল করতে পারেন। মানে বলুন। 20 বারে যদি স্যার 1 বার যদি ভুল করে তাহলে 100 বারে 5 এ 100 বার করতে গেলে এটাকে ভেবে নিন 100 বারে কত হবে, 100 বারে আপনি 5 বার ভুল করতে পারবেন, 5 বার তাহলে পার্সেন্টেজ কি হবে, 5/100 হয়ে গেল, 5% হয়ে যাবে না, 5% মানেই তো 0.0 এটা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। এটা অত কিছু ছিল না, এটা জাস্ট আপনাকে এ করার জন্য দিয়েছিল। নেক্সট কোশ্চেনে যাবো কি নাকি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এটা দেখুন, এই অঙ্কটা মনে হয় আপনারা পারবেন, এটা এর আগেও আমি একবার ডিসকাস করেছি। দেখুন এটা দেখুন, এটা জেড স্কোরের প্রবলেম, এটাতে জেড স্কোরের প্রবলেম। দেখুন আগের ক্লাসে, আগের অনলাইন ক্লাসে আমি ডিসকাস করেছি, জেড স্কোরের ফর্মুলা যেটা ছিল আমি লিখে দিচ্ছি এখানে। জেড স্কোর বের করতে হবে নর্মাল র স্কোর মাইনাস মিন বাই এসডি, এরকম একটা ফর্মুলা আমি লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা সাবজেক্ট মনে হয় সাইকোলজি আছে, আর কি কি আছে, সাইকোলজি আর ম্যাথ। ম্যাথ। তাহলে ম্যাথের জেড স্কোর আর সাইকোলজির জেড স্কোর বের করে নিন, যেটা বেটার হবে সেটাই আপনি লিখে দেবেন। 45 এটি করে দেখাবো না নিজেরা করে নেবেন? নিজেরা স্যার করুন, করে দেখান। দেখাবো। আমি ছিলাম না আগের ক্লাসে। আচ্ছা ওকে, জেড স্কোরের ফর্মুলাটা আপনি লিখে নিয়েছেন, তাহলে জেড স্কোর অফ ম্যাথ। এবার আমাকে বলুন ম্যাথে সে কত পেয়েছে, ম্যাথে কত পেয়েছে, 80। ম্যাথে কত পেয়েছে, 80 তো, 80 এই তো ফর দ্য ম্যাথ mean was 80 and SD was স্যার এক্স এর 5. মানটা কোথা থেকে পাবো? x দেওয়া আছে, দেখুন আমি বলে দিচ্ছি, দেখুন সাইকোলজি 70 কত পেয়েছে, সাইকোলজি এতে 45 45 কুমার মার্কস গেটস 50 মার্কস 45 তাই হচ্ছে তো? মিন আর সিগমা হচ্ছে এসডি। এসডি 5। হ্যাঁ সাইকোলজির মিন হচ্ছে 45 আর এসডি হচ্ছে আর আপনার 5। আচ্ছা, ম্যাথের হচ্ছে মিন হচ্ছে আপনার 80 আর এসডি হচ্ছে আপনার 5। এবার বিপিন কুমার গেটস 50 মার্কস ইন সাইকোলজি, এই 50টা হচ্ছে আপনার র স্কোর কার, বিপিন কুমারের সাইকোলজি, মানে ওটাই কি আর এই এক্স 70টা হচ্ছে আপনার ম্যাথের মার্কস। তাহলে এটা কি হবে, এক্স এর জায়গায় 70 বসবে ম্যাথের জন্য। ম্যাথের মিন কত, ম্যাথের মিন নিশ্চয়ই দেওয়া আছে 80 ডিভাইডেড বাই এসডি কত ম্যাথের 5। বলুন এই মানটা কত বেরোচ্ছে, তাহলে -10 ডিভাইডেড বাই 5, তাহলে কত হচ্ছে -2। একইভাবে আপনি জেড সাইকোলজি বের করুন, এটা বের করে নিন কত হচ্ছে দেখুন, একইভাবে সেম ফর্মুলা। ওর মার্কস কত আছে, ওর মার্কস 80 তাই তো নাকি, 80 মিন তো 80, সাইকোলজিতে মিন হচ্ছে 45, এসডি হচ্ছে 5, হি গেট মার্কস হচ্ছে 50 50 মার্কস। তাহলে 50 মাইনাস 45 ডিভাইডেড বাই এসডি কত 5, কত হচ্ছে -5 বাই 5, তাহলে কত হচ্ছে -1। কে বড়, -1 বড় না -2 বড়? যদি আমরা নাম্বার লাইন টানি, মাইনাস হবে না স্যার, সরি মাইনাস হবে না প্লাসই হবে। +5
তাহলে কি হচ্ছে +1, এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে +1। আমরা নর্মাল প্রবাবিলিটি গ্রাফ যদি দেখি, দেখো তুমি দেখতে পাবে 1 এ স্কোরটা বেশি হয়, তো 1 তার মানে 1 যেটা সাবজেক্ট 1 জেড স্কোর কার, সাইকোলজি, তাই তো? তাহলে সাইকোলজিতে বেটার হবে সে ফ্রম দ্য ম্যাথমেটিক্স। আগের ক্লাসে এটা ডিসকাস করেছিলাম, যার জেড স্কোর যেটাতে বেশি হবে সে সেই সাবজেক্টে অনেক বেশি কনসিস্টেন্ট। স্যার এক্স, হ্যাঁ বলুন। স্যার এক্স এর ভ্যালুটা লিখলাম, স্যার এক্স টার মানে কি? এক্স হচ্ছে র স্কোর, মানে ওই সাবজেক্টটাতে সে কত পেয়েছে, এটাকে বলে র স্কোর। মানে আপনি আপনার সাবজেক্টে কত পেয়েছেন ওই সাবজেক্টটাতে, তো ওই সাবজেক্টে কত পেয়েছেন সেটাকে হচ্ছে আমরা এক্স বলি। আর ওই সাবজেক্টের টোটাল ক্লাসের মিনটা সেটা বলে দিয়েছে 45, মানে ওই সাবজেক্টের এই যে 45 যে মিন বলা আছে, মানে অ্যাকচুয়াল জেড স্কোর, আমি আবারও বলছি জেড স্কোর আমরা তখনই বলার চেষ্টা করি যখন দুটো ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কম্পেয়ার করতে হয়। মানে ধরুন আপনি সাইকোলজি পরীক্ষা দিয়েছেন 50 মার্কসের, ম্যাথ পরীক্ষা দিয়েছেন 100 মার্কসের, তো 50-এ আপনি পেলেন 20 আর ধরুন 100-এ আপনি পেলেন 80, তার মানে আপনি কোন সাবজেক্টে বেটার? এটা কিন্তু আপনি কোনোদিনই বলতে পারবেন না যে যেহেতু আপনি ওটাতে বেশি মার্কস পেয়েছেন তাই ওটাতে বেটার। এই ক্ষেত্রে আমরা সবসময় জেড স্কোর বের করি, জেড স্কোর বের করে আমরা সেই দুটো ডাটাকে কম্পেয়ার করি যে কে বেটার। এটা এই ভিডিওটা আপনি দেখে নেবেন, রেকর্ডেড ভিডিও গ্রুপে এখনো আছে, দেখে নেবেন, ওখানে অনেক অঙ্ক করানো হয়েছে। এটা ক্লিয়ার হয়েছে? কোনটা অপশন ঠিক হবে? বি স্যার। বি। পরের কোশ্চেনে যাচ্ছি, দেখুন পরের কোশ্চেনটা দেখুন। এটাও জেড স্কোরেরই প্রবলেম, একটা ভালো প্রবলেম, দেখুন পারবেন এটা, একই 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 ধরনের প্রবলেম। এটাও ইউজিসি নেটে এসছে, ইয়ারটা আমার মনে নেই, আপনারা প্রবলেমটা পরে সার্চ করে নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। কি বলা আছে, ইন এ টেস্ট 360 স্টুডেন্ট অফ ক্লাস 10, তারপরে কি বলেছে, নর্মাল ডিস্ট্রিবিউশন স্কোর আছে। নর্মাল ডিস্ট্রিবিউশন মানে ওই জেড স্কোর যেটাকে আমি বলছিলাম, দ্য মিন ওয়াজ 45 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলা আছে 9। এবার কি বলেছে, দ্য পার্সেন্টেজ স্টুডেন্ট বের করতে হবে হু স্কোরড আউটসাইড দ্য, কি বলেছে, এই দুটো স্কোরের বাইরে কতজন আছে। তাহলে আমাদেরকে করতে হবে এই স্কোরের, এইটাকে র স্কোর ধরুন, 36 কে র স্কোর ধরে জেড স্কোর বের করুন। জেড স্কোর অফ 36 কত হবে কে বলতে পারবে? 36 মাইনাস মাইনাস মিনের কত যে হবে? মানটা মিনটা, মিন 45 কত আছে 45 ডিভাইডেড বাই কত সিগমা এফডি। 9। তাহলে এটা কত হবে বলুন? 1 মাইনাসে আসবে। -9/9, তাহলে কত হচ্ছে -1। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এরপর আমি বের করব জেড স্কোর অফ 54, সেটা কত হবে 54 বাই -45 বাই 9, তার মানে এটা হবে +1। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আমি আপনাদের সুবিধার জন্য একটু পেছনে যাচ্ছি, ওখানে আমি একটা টেবিল দেখিয়েছি, টেবিলটা তাহলে আপনি ভ্যালুগুলো বুঝতে পারবেন। এই দেখুন, এখানে আছে আমার -1, এখানে আছে আমার +1। আমি আবারও বলেছিলাম যখনই আমরা জেড স্কোর পড়বো এই টেবিলটা আমাকে মনে রাখতে হবে। 0 থেকে -1 এর মধ্যে কত পার্সেন্ট ডাটা আছে, এই ডাটাটা আছে কত 34.14। হ্যাঁ, আবার 0 থেকে -1 এর মধ্যে কত পার্সেন্ট ডাটা আছে 34.14। এই দুটো ক্লিয়ার কিনা বলুন, এটা সবার জন্য ট্রু। তাহলে বলুন, লেফটেও যা আছে রাইটেও তাই আছে। হ্যাঁ, তার মানে আমার তো মান বেরিয়েছে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে এর মধ্যে কত পার্সেন্ট ডাটা আছে কে বলতে পারবে? টোটাল যদি যোগ করে দিই, আমি তো ওই দুটো পেয়েছি জেড স্কোর, তো আমাকে তো ওখানে কোশ্চেন বলেছিল কি, এটা আমি ব্যাকে যাচ্ছি, দেখুন আমাকে বলেছে 36 থেকে 54 এর বাইরে, মানে আমি যেখানে জেড স্কোর পড়াচ্ছিলাম, 68 হবে। আমি যেখানে জেড স্কোর পড়াচ্ছিলাম সেখানে এইরকম আমি মানটা পেয়েছিলাম। ওখানে আমরা এরকম একটা মান পেয়েছিলাম যে এটা হচ্ছে আমার
এই এই এটা হচ্ছে আমার 36, এটা হচ্ছে আমার 54, মানে কিন্তু আমি ওখানে বলছিলাম এটা 1 জেড স্কোরে মান পাচ্ছিলাম -1, আর এটা জেড স্কোরে মান পেয়েছি +1। তো এর মাঝখানে আমার ভ্যালু কত আছে? 60 কত? 68 68%। আচ্ছা, পয়েন্টটাকে আমি বাদই দিলাম, 68%। এবার দেখুন 68% এর মধ্যে আছে। আমাকে কি বলেছে? আমাকে বলেছে আউটসাইড। এটা কিন্তু মাথায় ঢোকাবেন, কোশ্চিনে বলা আছে আউটসাইড। আউটসাইড মানে এই বাইরেটা আমাকে ভাবতে হবে। টোটাল 100%, এখানে যদি 68% ডাটা থাকে তাহলে 100 থেকে 68 বাদ দিলে কত হবে? 100 থেকে যদি আমি 68 বাদ দিই আমার কত পড়ে থাকবে? 32 তাহলে 32% ডাটা আমার কি হবে? বাইরে থাকা উচিত। ভালো মানে কোশ্চিন অনুযায়ী ওটাই বলেছে, 32% ডাটা আউটসাইড দ্যাট স্কোর, মানে এই দুটো স্কোরের বাইরে আছে। এবার 32% ডাটা আমি পেয়ে গেছি, কিন্তু তাহলে আমার স্টুডেন্ট সংখ্যা কত ছিল? 360। তাহলে এর 32% মানে 360-এর 32% মানে কত হবে? তাহলে 32/100, এটা ক্যালকুলেট করুন। ভালো করে দেখুন, আমার কি বলেছে? আমি 32% তো ডাটা পেয়েছি যে বাইরে থাকবে, কিন্তু আমাকে তো বলেছে কি, আমাকে তো দিয়ে দিয়েছে স্টুডেন্ট সংখ্যা কত। 9.2। আচ্ছা, এরা মনে হয় এইটাকে কাজে লাগায়নি। এখানে অপশন এটাই হয়ে যাবে, বুঝলেন? ব্যাপারটা হচ্ছে এখানে ওরা এইটাকে কাজে লাগায়নি, ওরা চেয়েছে পার্সেন্টেজেই চেয়েছে, সরি, ওরা পার্সেন্টেজেই চেয়েছে। তাহলে আপনার অপশন বি কারেক্ট হয়ে যাবে, আপনাকে আর একটু ক্যালকুলেট করতে হবে না। কিন্তু পরীক্ষাতে যদি এরকম কোশ্চিন আছে কতজন স্টুডেন্ট আউটসাইড আছে, কতজন, নাম্বার অফ দ্য স্টুডেন্ট, এখানে পার্সেন্টেজ চেয়েছে বলে 32 আপনি পেয়েছেন, দেখুন 32% এখানে আছে, এটাই অ্যান্সার হবে। কিন্তু যদি পরীক্ষাতে এই কোশ্চেনটাই চেঞ্জ করে বলতো নাম্বার অফ দ্য স্টুডেন্ট, পার্সেন্টেজ না দিয়ে এখানে যদি নাম্বার কথাটা লেখা থাকতো, তাহলে তখন আপনাকে 360 ইন্টু 32/100 এই মানটা বের করতে হতো। এই মানটা যেটা বেরোতো সেটাই কিন্তু আপনার নাম্বার অফ স্টুডেন্ট হতো। বোঝাতে পেরেছি? স্যার স্যার ওই যে ওই জায়গাটা আপনি লিখেছেন না, বলুন। 54 মাইনাস 95/9, এটা করে ক্যালকুলেশন করে কত হলো? এটা 54 মাইনাস 95 নয়, এটা 45। আপনার তো মিন 45 দেওয়া মিন আছে, 45। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো 1 হবে। আচ্ছা আচ্ছা, বলছি এটা কি বোঝা গেছে কোশ্চিনটা কি আসলে কি করতে হতো? এটা আমি কি বোঝাতে পারলাম? পার্সেন্টেজ বলেছে বলে আমার এইটাই অ্যান্সার হয়ে গেল, 32 অ্যান্সারই কারেক্ট। কিন্তু এক্সামে এটাও দিতে পারে নাম্বার অফ স্টুডেন্ট, আপনাকে নাম্বার অফ স্টুডেন্ট বের করতে দিতে পারে। তার মানে কি হবে তখন, এই 360 জনের মধ্যে 32% মানে কতজন স্টুডেন্ট হচ্ছে সেটা আপনাকে বের করতে হবে। এটা ক্যান্সেল করে দিন, 360 ইন্টু 32 বের করুন, কত হয়? 39.2। কত? আরেকবার বলুন। 39.2 স্যার, অ্যান্সার 39.2। 39.2। তাহলে 39.2 বলে তো কোনো স্টুডেন্ট হয় না, আমরা বলবো 39 জন স্টুডেন্ট ওই দুটো স্কোরের বাইরে লাই করছে। নাম্বার অফ স্টুডেন্ট কত হবে? 39। আপনাকে অপশন তখন এরকম 39-এ দেয়া থাকবে। তো এখানে কিন্তু পার্সেন্টেজ চেয়েছে, এখানে আমরা এই 1 থেকে 68 বাদ দিয়ে যে পার্সেন্টেজটা পাবো সেটাই আমরা অ্যান্সার করে দেবো। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই দেখুন, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের অ্যানোভা, যেটা আপনাদের স্ট্যাটিস্টিকের অনেকটা ডিফিকাল্ট লাগে। অ্যানোভা কি করে দেখুন, আমি একটু আগে বললাম দুটো গ্রুপের মধ্যে যখন আমরা মিনের তুলনা করতে চাই তখন আমরা অ্যানোভা করি। এবার দুটো গ্রুপের মধ্যে দুইয়ের বেশি গ্রুপ হলে, সবাই আপনাদেরকে এটাও বলে যে দুইয়ের বেশি গ্রুপ হলে তখন অ্যানোভা করতে হয়, বাট দুইয়ের বেশি নয়, 2 থেকেও অ্যানোভা করা যায়। অ্যানোভা করার বেসিক উপায় হচ্ছে কি, অ্যানোভা যখন আমরা করি তার বেসিক লজিক হচ্ছে কি, যে সবসময় দুটো গ্রুপের মধ্যে যখন মিনের আমরা তুলনা করি, সেটা টি টেস্ট সবসময় পারফেক্ট রেজাল্ট দেয় না। টি টেস্টের ফর্মুলা আমরা একটু আগে লিখেছি, যেটা আপনারা একটু আগে জানেন। টি টেস্টের ফর্মুলা আমরা লিখেছি মিন 1 মাইনাস মিন 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ সিগমা 1 স্কয়ার মাইনাস ইন 1 প্লাস সিগমা, এরকম কিছু একটা ছিল। এবার মনে করুন আপনার কাছে এরকম একটা গ্রুপ আছে, ধরুন গ্রুপ এ, এটা একটা গ্রুপ আছে গ্রুপ বি। ধরুন গ্রুপ এ তে তারা হয়তো ধরুন অন্য কারো কাছে রিসার্চ পড়ছে, আর গ্রুপ বি যারা স্টুডেন্ট তারা ধরুন আমার কাছে রিসার্চ পড়ছে। এবার ধরুন গ্রুপ এ তে
মনে করুন স্টুডেন্ট এরকম আছে, প্রত্যেকে 4টে স্টুডেন্ট আমি নিচ্ছি, প্রত্যেকেই পেয়েছে 100 100 100 100, ঠিক আছে। আচ্ছা গ্রুপ বিতে মনে করুন দুটো স্টুডেন্ট পেয়েছে 0 0, আর এরা এ একাই পেয়েছে 200 আর এও পেয়েছে 200। এবার আপনি আমাকে বলুন দুটো গ্রুপের যদি আমি মিন বের করি কত হবে মিন? দুটো গ্রুপের যদি মিন বের করি মিন কত হবে? সেম হবে। সেম হবে, তাই তো? তাহলে দুটো গ্রুপের মিন যদি সেম হয়, আমরা যদি এই ফর্মুলাটায় বসাই, এই ফর্মুলাটাতে যদি আমরা মিনটা বসাই তাহলে কি দাঁড়াবে? টি এর মান 0 হবে, ওপরটা 0 মানে নিচে যাই হোক না কেন 0ই পাবো। টি ক্যালকুলেটেড কত হবে? 0। আর টি ক্যালকুলেটেড 0 মানে কি? যে কোনো লেভেল অফ সিগনিফিকেন্সে সবসময় কি হবে? অ্যাকসেপ্টেড হবে। কারণ আমি তো টেবিল থেকে কিছু না কিছু ভ্যালু পাবোই, সেটা সবসময় কি হবে? এর থেকে বড়ই পাবে। বোঝা গেছে কি যায়নি? তাহলে যখনই এর থেকে টেবিল ভ্যালু বড় হয়ে গেল, তার মানে আমরা কি বলবো? আমাদের ডেফিনেশন কি বলছে? দুটো গ্রুপের মধ্যে অ্যাকসেপ্টেড, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড মানে কি? নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড কথার মানে কি? দুটো গ্রুপের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই তো বলি। হ্যাঁ স্যার। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড মানে কি? দুটো গ্রুপের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার আপনারা খালি চোখে একদম পরিষ্কার চোখে দেখুন, এই দুটো গ্রুপের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে দুটো স্টুডেন্ট ভালো আছে, এইটাই হচ্ছে ড্রব্যাক অফ টি টেস্ট। টি টেস্টে যদি কেউ ড্রব্যাক চায় যে টি টেস্ট না করে আমি কেন অ্যানোভা করব, বা দুটো গ্রুপের জন্য কেন অ্যানোভা আমাকে করতে হবে, এটাই হচ্ছে তার ড্রব্যাক। মানে সবসময় টি টেস্ট থেকে আপনি প্রপার রেজাল্ট পান না। যখন দেখবেন আপনারা পিএইচডি করবেন বা কোনো ডিজার্টেশন করবেন, একটাই কথা টিচাররা বলে যে টি টেস্ট করো, কোনো সমস্যা নেই, কিন্তু গ্রুপের মধ্যে পার্থক্যটা যেন চোখে না দেখা যায়। মানে আপনার করা উচিত কি, প্রথমে অ্যানোভা, মানে অ্যানোভা কি করে, দুটো গ্রুপের মধ্যে নিজেদের মধ্যে পার্থক্য আছে কিনা, মানে এই গ্রুপটার কি নিজেদের মধ্যে পার্থক্য আছে কিনা, এই গ্রুপটার নিজেদের মধ্যে পার্থক্য আছে কিনা, এটা যদি আমি প্রথমে চেক করে নিই, যদি প্রথমেই দেখি হ্যাঁ তাদের মধ্যে পার্থক্য আছে, আমি আর টি টেস্ট করবো? আমি টি টেস্ট করবোই না। তাহলে অ্যানোভা এটাই করে, প্রথমে গ্রুপটা নিজেদের মধ্যে পার্থক্য আছে কিনা চেক করে, আবার গ্রুপ দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা চেক করে। আমি দেখুন অ্যানোভার যে ফর্মুলা আপনাদেরকে বলেছিলাম পড়ানোর সময়, অ্যানোভার যে ফর্মুলা হয় সেটা হয় কি, বিটুইন গ্রুপের মধ্যে ভেরিয়েন্স, উইথিন গ্রুপের মধ্যে ভেরিয়েন্স কে ডিভাইড করলেই আমরা কি পাই? অ্যানোভার মান পেয়ে যাই, যেটাকে আমরা এফ এফ বলে লিখে রেখেছিলাম। এফ আমি আগের দিন বলেছিলাম আপনাদের যে এফ টেস্ট অ্যানোভার মান দেয়। এটা মানে কি হয় সবসময় মনে রাখবেন, ওপরে থাকবে বিটুইন গ্রুপ আর নিচে থাকবে উইথিন গ্রুপ। বিটুইন গ্রুপের ভেরিয়েন্সকে যদি আমরা উইথিন গ্রুপের ভেরিয়েন্স দিয়ে ডিভাইড করি, তাহলে যে মানটা পাবো সেটাকে বলবো এফ এর মান। আর এফ এর মান মানেই কি হয়, সেটা অ্যানোভার মানই বোঝায়। এফ এর মান মানেই সেটা অ্যানোভার মান। একইভাবে এরও টেবিল ভ্যালু আছে, সেই টেবিল ভ্যালুটা যদি ছোট হয় কার থেকে, এটা ধরুন ক্যালকুলেটেড এফ পেলাম, এই ক্যালকুলেটেড এফটা যদি আমার টেবিল এফ থেকে ছোট হয় তাহলে বলবো অ্যাকসেপ্টেড, আর যদি বড় হয়ে যায় তাহলে বলবো রিজেক্টেড। তাহলে অ্যানোভা করাটা অনেক বেশি সেফ তার থেকে, টি এর থেকে। তো সবসময় যে 3টে গ্রুপ হলে আমাকে অ্যানোভা করতে হবে, দুটো গ্রুপ থাকলে টি করতে হবে, তা কিন্তু নয়। নর্মালি আমরা যখন কাউকে অ্যানোভা টি বোঝাই, তখন আমরা এটা বলেই বোঝাই যে 3টে গ্রুপ হলে টি, দুটো গ্রুপ হলে 3টে গ্রুপ হলে অ্যানোভা, দুটো গ্রুপ হলে টি, এটা আমরা বুঝিয়ে থাকি। কিন্তু আসল জায়গাটা কিন্তু আগের যে এক্সাম্পলটা দিলাম সেটা। অ্যানোভা সবসময় ভেরিয়েন্সের দ্বারা ভেরিফাই করা হয়, আর টি টেস্ট সবসময় মিনের দ্বারা ভেরিফাই করা হয়। তো মিন দিয়ে সবসময় কিছু বলা যায় না, মিন অনেক সময় সমান হয়ে যায় কিন্তু গ্রুপের পার্থক্য থাকে। কিন্তু অ্যানোভা কিন্তু ভেরিয়েন্সের দ্বারা গ্রুপের মধ্যে পার্থক্য আছে কিনা প্রথমে চেক করে, গ্রুপের নিজেদের মধ্যে পার্থক্য, নিজেদের মেম্বারের মধ্যে পার্থক্য আছে কিনা চেক করে। তো সেই জন্য অ্যানোভাটা অনেক বেশি স্ট্রং ফ্রম দা টি টেস্ট। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলুন, তারপরে আমি তাহলে অঙ্কটাতে যাব। ক্লিয়ার। আচ্ছা ওকে, এবার হচ্ছে আমরা এই যে দেখুন আমার কাছে ডাটা যেটা দেওয়া আছে, দেখুন এই যে মানটা দেওয়া আছে, এটা হচ্ছে এই যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে বিটুইন গ্রুপের ভেরিয়েন্স, এরকম ভাবুন। উইথিন গ্রুপের ভেরিয়েন্স এটা দেওয়া আছে, ওকে। উইথ বিটুইন গ্রুপের ভেরিয়েন্স 625, উইথিন গ্রুপের ভেরিয়েন্স 2128। আচ্ছা এই ডিএফ এর ফুল ফর্ম হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। কি বলা হয়? ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম মানে আমি আবারও বলে দিই, যখনই আমরা কোনো কাজ করি
হাইপোথিসিস টেস্টিং বা কোয়ান্টিটেটিভ রিসার্চ করি, সেখানে আমাদেরকে একটা ছাড় দেয়া হয়। যেমন ধরুন আপনি ধরুন এই সেন্টারে পড়তে এসছেন, তো এবার আপনি এখান থেকে ট্রেনে করে বাড়ি যেতে পারেন, বাসে করে বাড়ি যেতে পারেন, নিজের পার্সোনাল গাড়িতে করে বাড়ি যেতে পারেন। তাহলে আপনার কাছে 3টে রাস্তা আছে। তো আমি যদি প্রথমে আপনাকে এখন জিজ্ঞাসা করি যে আপনি কতভাবে বাড়ি যেতে পারবেন, 3 ভাবে, তাহলে আপনার ডিগ্রি অফ ফ্রিডম এখানে হবে 3 বাড়ি যাওয়ার ক্ষেত্রে। এবার ধরুন আপনার কোনোভাবে ট্রেনে কোনো গন্ডগোল চলছে, তাহলে ট্রেনটা যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনার কাছে ডিগ্রি অফ ফ্রিডম হয়ে গেল এখন 2। কারণ ডিগ্রি অফ ফ্রিডম মানে কি, যখন আমরা কোনো কাজ করি তখন আমরা কতগুলো কনস্ট্যান্টকে চুজ করেছি, তার উপরে আমার ওই কাজটাকে লিমিটেড করে দেয়। তো সেই জন্য দেখুন বিটুইন গ্রুপের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম 3, এটা আপনার কাছে দেয়া থাকবে, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, আমি জাস্ট বোঝালাম। আর এখানে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 36। তো এগুলো কি হয়, এগুলো গ্রুপের মানে যখন আপনি অ্যানোভা প্রপারলি শিখবেন, মানে যখন রিসার্চে করবেন, সেখানে দেখবেন আপনাকে ডিগ্রি অফ ফ্রিডমটা আরো ডিটেলসে বোঝানো হবে। তো আমি এখন অঙ্কের খাতিরে বলছি যে ডিগ্রি অফ ফ্রিডমটা কি করে। আপনাকে দেখুন, ডিগ্রি অফ ফ্রিডম আপনাকে বের করতে সাহায্য করে মিন স্কোয়ার মিন এসএস, মানে এমএসএস ফুল ফর্ম আমি বলে দিচ্ছি, মিন সাম স্কোয়ার। এটা কি ছিল দেখুন, এর হেডিংটা কি ছিল, সাম অফ স্কোয়ার ছিল। এমএসএস কি, মিন সাম অফ স্কোয়ার। এটার মানে কি, এই ডিগ্রি অফ ফ্রিডমটা দিয়ে প্রথমে এটাকে ডিভাইড করতে হবে, মানে 6 2 5 ডিভাইডেড বাই 3, এটা হবে বিটুইন গ্রুপের মিন সাম অফ স্কোয়ার। আচ্ছা, উইথিন গ্রুপের মিন অফ সাম স্কোয়ার কত হবে, 2128 বাই 36। এই দুটো মান কত হচ্ছে আপনারা বের করুন। সবসময় মিন সাম অফ স্কোয়ার বের করার জন্য ওর ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ওকে ভাগ করে দিতে হয়, মানে যেরকম আমরা অ্যাভারেজ করে থাকি, ব্যাপারটা এটাই। মনে করুন গ্রুপ আছে 3টে, আর উইথিন গ্রুপ মানে টোটাল ক্যান্ডিডেট আছে 36টা, তো সেই জন্য ইন্ডিভিজুয়ালে বের করার জন্য আমরা ভাগ করে দিচ্ছি, এরকম ভাবতে পারেন। এটা কত হচ্ছে 625/3, 208.33 কত 208.33 এটা, আর এটার মান কত হচ্ছে 59.11 59.11। তাহলে এফ এর ভ্যালু কি হবে, এফ সমান কি লিখবো, এফ ইজ ইকুয়াল টু হবে এফ ক্যালকুলেটেড, আমি আবারও লিখে দিচ্ছি, এফ ক্যালকুলেটেড কত হবে বিটুইন গ্রুপ, মানে সেটা উপরে থাকবে 208.6 বাই ওটা 33 হবে, 59.6টা 0.6 হবে 59.3, না স্যার উপরেরটা আচ্ছা 208.33। আচ্ছা ওকে ঠিক ঠিক আছে, নো প্রবলেম। 0.33, আর এখানেও হবে 208.33। এবার ডিভাইড করে নিন কত হচ্ছে দেখুন, এখানে কোন অপশনটা কারেক্ট, স্যার 3.52 অপশন বি 3.52। এটা অপশন বি কারেক্ট। এটা এসেছিল 2018 এর ডিসেম্বরে, দেখে নেবেন আপনারা, আই থিঙ্ক ডিসেম্বরে এসেছিল। তো এই হচ্ছে আমাদের অ্যানোভার অঙ্ক, যদি আসে আমাদেরকে এইগুলো দিয়ে দেবে, আমাদেরকে এইভাবে অঙ্কটা সলভ করতে হবে। দেখুন বলছি এই যে ক্যালকুলেটেড ভ্যালুটা এই যে 208.33 ডিভাইডেড বাই 59.11, এটা কি একটা কোনো ফর্মুলা নাকি এটাকে দুটোর মধ্যে এরকম ডিভাইড করে দিতে হবে লাস্টে? ডিভাইডই করতে হবে, এফ এর মান দেখুন ডিভাইডই আমি বলেছি, এফ এর মান সবসময় বের করতে গেলে আমাদেরকে ডিভাইড করতে হবে বিটুইন গ্রুপ বাই উইথিন গ্রুপ, কিন্তু বিটুইন গ্রুপের মিন সাম স্কোয়ারটা দিয়ে ডিভাইড করতে হবে, মানে ডিগ্রি অফ ফ্রিডমটা দিয়ে ডিভাইড করার পরে আমরা ওটাকে ডিভাইড করব। মানে ডিরেক্ট আপনি এটাকে ডিভাইড করতে পারবেন না, তাহলে কিন্তু ভুল আসবে। অনেক স্টুডেন্ট এটা ভুল করে দেয়।
বলছি একদম লাস্ট স্টেপ যে 208.33 ডিভাইডেড বাই 59.11 এইটার কথা খালি বলছি। হ্যাঁ, এটাই তো এখান থেকে এসছে, বিটুইন বাই উইথিন। ওকে বিটুইন বাই উইথিন, দেখুন এখানে আমি লিখেছি বিটুইন কি, বিটুইন মিন সাম স্কোয়ার আর উইথিন মিন সাম স্কোয়ার যেটা বেরোবে। মিন সাম স্কোয়ারটা কিন্তু বের করতে হবে, এটা কিন্তু ভুল করে, এটা কিন্তু ভুলে যায় স্টুডেন্টরা, এটা ভুল করে ফেলে। এটা কিন্তু নর্মাল যেটা আছে এটাই বের করে দেয়। স্যার বলছি কি এটা এই যে করলে কিন্তু ক্যালকুলেশন যে অঙ্কগুলো আমরা করলাম এখন তো ক্যালকুলেটরে করলাম, এবার পরীক্ষার সময় কি এগুলোকে সব হাতে করতে হবে আমাদের? এগুলো অফলাইন ক্লাস হলে আমি শিখিয়ে দিতাম শর্টকাট ট্রিক, অনলাইনে তো আমি শেখাতে এগুলো পারছি না। মানে ক্যালকুলেশন গুলো কিভাবে তাহলে? অনেকটা টাইম চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এত মানে বড় ক্যালকুলেশন। আমি আমি দেখুন প্রথম প্রথম একটু লাগবে, যে অনেক সময় লাগবে, কিন্তু বিষয়গুলো হচ্ছে যে আপনার কিছু কিছু প্রবলেম থাকবে যেগুলো ক্যালকুলেশন, যেমন এটা ক্যালকুলেশন বেস অঙ্ক, এর আগে একটা ছিল যেটা রিলায়েবিলিটি, সেটা ক্যালকুলেশন বেস অঙ্ক, কিন্তু মাঝখানে একটা দেখুন একটা সিম্পল প্রবলেম ছিল যেটা কনসেপচুয়াল দিয়ে হয়ে যাচ্ছে। তো ক্যালকুলেশন বেস অঙ্ক আসা এখন বন্ধ হয়ে গেছে, বাট এটা ছিল বলে আমি আপনাদেরকে করালাম, 2018-তে এসেছিল বলে আমার মনে হলো যে এটা হয়তো আপনাদের করিয়ে দেওয়া দরকার। ক্যালকুলেশন যদি আপনি উইক হন ছেড়ে দেবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে ক্যালকুলেশন ঠিক না হলে তো মানে অপশনে টিক দিতে পারবো না, ঠিকঠাক অপশন আসবে না ক্যালকুলেশন সেটা তো ঠিক না ঠিক, হলে। ক্যালকুলেশনটা আপনাকে ঠিক করতে হবে, ডিভিশনটা বলুন। স্যার বলছি যে মানে হঠাৎ করে না মানে যখন দেখি ম্যাথের মানে কোশ্চেন গুলো পড়ছি হঠাৎ করে ধরতে অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি যখন সলভ করে দিচ্ছেন তখন কিন্তু ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। আপনি কি মানে ফার্স্ট টাইম নেট দিচ্ছেন না এর আগে একবার দিয়েছেন? না এডুকেশনে এই প্রথম দিচ্ছি। প্রথম দিচ্ছেন তো, ওটা এরকম হয় মানে ফার্স্ট টাইম দিলে এখানে যে এডুকেশনাল ম্যাথস গুলো আছে, ওই জন্য দেখবেন আপনারা যখন এটাই বাড়িতে, করেছি। হ্যাঁ যখন বাড়িতে নিজেরা যখন নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ার পেপার গুলো পেয়েছেন, তো পেপার গুলোতে ধরে ধরে যত ম্যাথস আছে সেই ম্যাথস গুলো করা, মানে করা তো দূরের কথা, আপনি প্রথমে সেটাকে নিয়ে বসুন, কি বলতে চাইছে আগে বোঝার চেষ্টা করুন। মানে প্রথমবার যেটা হয়, মানে স্টুডেন্ট যেটা আমি আমি যেটা করেছিলাম, আমি যেটা ফার্স্ট টাইম করেছি, আমি প্রথমবার নেট পাইনি, ঠিক আছে, দ্বিতীয়বার নেট পাইনি, তৃতীয়বারে গিয়ে পেয়েছি, তারপরে জিআরএফ পেয়েছি। মানে প্রথমবারে নেট আমার হয়নি, দ্বিতীয়বারে হয়নি। আমি প্রথমবার যেটা করছিলাম ভুল স্ট্র্যাটেজি করছিলাম, যেটা সমস্যা হয়, যে স্ট্র্যাটেজিটা আমার গন্ডগোল হচ্ছে, আপনাদের মতো ম্যাথসে ভালো ছিলাম কিন্তু অন্যান্য টপিক গুলো আমার প্রবলেম হচ্ছিল। তো আপনারা পিওয়াইকিউ করুন, পিওয়াইকিউটা পড়ার পরে যেটা মেন, যেটা আমার যেটা মনে হয় যে অবজারভেশনটা করবেন সেটা হচ্ছে কোশ্চিন গুলো থেকে আপনি কি ইনফরমেটিভ জায়গা বুঝতে পারছেন। যেমন ধরুন এক্ষুনি আপনি বললেন যে ম্যাথের ক্যালকুলেশন আমি করতে পারছি না, ওকে, এটা আপনার উইক পয়েন্ট, ক্যালকুলেশন করতে পারছেন না, তাহলে এটাকে আপনাকে ঠিক করতে হবে। ক্যালকুলেশন করতে পারছি না মানে ক্যালকুলেশন আমাকে ঠিক করতে হবে। এবার আপনাকে দেখতে হবে আপনি ম্যাথের পোর্শন, যা অফ হয়ে গেল, আপনাকে দেখতে হবে আপনি ম্যাথের পোর্শন কতটা কমপ্লিট করতে পারছেন যখন আপনি বাড়িতে পিওয়াইকিউ করছেন। যদি মনে হয় যে না আমার ম্যাথের পোর্শন আমি অতটা ভালো নয়, ওকে রিজেক্ট করে দিন, আপনি রিজেক্ট লিস্টে ফেলে দিন। যে জায়গাটাতে আপনি স্ট্রং সেই জায়গাটা প্রথম দু একটা পরীক্ষা কিন্তু আপনি দেবেন, ঠিক আছে। স্যার বলছি ম্যাথের কতগুলো কোশ্চেন আসে মানে মানে এখন ম্যাক্সিমাম? ম্যাথের কোশ্চিন আসা বন্ধ হয়ে গেছে অনেক, এখন তো খুব কম কোশ্চিন আসে ম্যাথের, ঠিক আর আছে। একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো মানে নেট সেট রিলেটেডই। বলুন। বলছি স্যার প্রথমবার দিচ্ছি নেট বা সেট দুটোই এবার প্রথম দেবো, এবারে হুম, বিষয়টা হচ্ছে স্যার মানে একজন ক্যান্ডিডেটের নেট বা সেট পেতে কিরকম টাইম লাগে মানে মোটামুটি? এটা হচ্ছে প্ল্যানিং এর উপরে ডিপেন্ড করে, আপনি কিরকম প্ল্যান করছেন সেটা আগে বড় ব্যাপার। ধরুন আপনি যদি প্ল্যান করেন যে আপনি যদি কাউকে ফলো করেন, ধরুন মনে করুন আপনার বাড়ির পাশে কেউ নেট পেয়েছে, আপনি তার রুটিন তার প্ল্যানিং ফলো করছেন, তাহলে আপনার নেট পেতে সময় লাগবে। আপনি যদি নিজের স্ট্রং জোন নিজের উইক জোন প্রথমে খুঁজে পেয়ে যান, তার মাফিক যদি আপনি প্ল্যান বানান, তাহলে আপনি সহজে নেট পেয়ে যাবেন। সহজে বলতে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনারা প্রথমে নিজেদের স্ট্রং জোন উইক পয়েন্টটাকে বের করুন, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। এবার সেই পেপার তার উপরে পিওয়াইকিউ সলভ করুন, যেটা উইক পয়েন্ট আছে সেটারও পিওয়াইকিউ সলভ করে ওই সাবজেক্টের টিচারের সঙ্গে কনসাল্ট করুন, বা সময় নিয়ে টিচারের সঙ্গে লাইভ বা কোনো রকম ফিজিক্যাল মোডে যদি ক্লাসের সুযোগ হয় সেখানে আসুন, এসে নিজের প্রবলেমটাকে ভেরিফাই করান যে এই প্রবলেমটা যখন আমি বাড়িতে গিয়ে করছি, আমার এই জায়গাটা এই ওয়ার্ডটা আমার বুঝতে সমস্যা হচ্ছে, বা এই ওয়ার্ডগুলো আমি বুঝতে পারছি না,
এই ওয়ার্ডগুলো থেকে অপশনগুলোকে কিভাবে আমি নালিফাই করব বুঝতে পারছি না। এই জায়গাগুলো আপনি খাতায় নোট করে রাখবেন যখনই কোনো পিওয়াইকিউ করবেন। আর পিওয়াইকিউ কে ধরুন একটা পেপার আপনি 10-12 বার করে প্র্যাকটিস করুন। প্রত্যেকটা অপশন থেকে আপনি কোশ্চিনের কন্টেন্টকে বোঝার চেষ্টা করুন। একটা ধরুন প্রথম পিওয়াইকিউ পড়লেন, প্রথম কোশ্চিনটা থেকে ধরুন আপনি প্রথম অপশনটা কারেক্ট বলে আপনি বেরিয়ে চলে গেলেন, না, সেকেন্ড, থার্ড, ফোর্থ কেন কারেক্ট না, সেটা কারেক্ট হতে গেলে কোন ধরনের কন্টেন্ট আপনাকে জানতে হবে, সেগুলোকে রেডি করতে হবে। ওকে? হ্যাঁ স্যার। স্যার আগের ক্লাসগুলো কি গ্রুপেই পাবো? ওকে, বলছি আগের ক্লাসগুলো আপনারা ওই আপনাদের যে মেন্টর ম্যাডাম আছেন ওনাকে জিজ্ঞাসা করবেন, পেয়ে যাবেন। আগের ম্যাথমেটিক্যাল ক্লাসটাই করবেন, তার আগের যে ক্লাসটা করি সেটা স্ট্যাটিস্টিক্স এর ছোট একটা পোর্শন। এরপরে আমি যত যদি ভিডিও ক্লাস করি প্রত্যেকটা ওই পিওয়াইকিউ কোশ্চেন রিলেটেড করব। আপনাদের রিসার্চের উপরে যত কোশ্চেন এসছে সেগুলোকে আলোচনা করব। আপনাদের যদি কোনো কোশ্চেন লিস্ট থাকে সেটা আপনারা এই সেন্টারে যে ম্যাডাম আছে তাকে পাঠিয়ে দেবেন, তাহলে আমি এই কোশ্চেন গুলো গ্রুপ থেকে বা ওনার কাছ থেকে নিয়ে কোনো একটা ভিডিও ক্লাসে আলোচনা করব। এটা করতে পারি, কারণ আমার তো রিসার্চের ক্লাস শেষ হয়ে গেছে, আমার তো মনে হয় আর একটা ক্লাস দেবে সেন্টার থেকে। তো স্যার বলছি রিসার্চে আপনি যে টপিকগুলো পড়িয়েছেন প্রথম থেকে এখনো অবধি, তাহলে ওইগুলোই ভালো করে পড়লে হয়ে যাবে, তাই তো? ওইগুলো ভালো করে পড়বেন, আর পিওয়াইকিউ সব যত কোশ্চেন এসছে আপনি যেটা পাচ্ছেন না সেটাই গ্রুপে আপনাদের যে মেন্টর ম্যাডাম আছে তাকে সেন্ড করুন। সেন্ড করে বলুন যে আমাদের এইরকম ধরুন 20টা কোশ্চেন এলো, 20টা কোশ্চেন নিয়ে আমি একটা ভিডিও ক্লাস করব। সেগুলোতে আর অনলাইন ক্লাস করব না, ভিডিও ক্লাস করব আমি। তো সেগুলো জমা হলে তবেই ক্লাসে আসবে। আপনারা যে কেউ পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার আজকে ক্লাস শেষ হ্যাঁ, এখানে, thank মানে you. ম্যাথ শেষ? আর আর আছে নেই মনে হয়, আর নেই, আর ম্যাথস নেই, আর নেই। মানে আমি পাইনি, আপনারা যদি পেয়ে থাকেন পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কি কিছু আছে ম্যাথস টেস্ট? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, কেউ আছেন এখানে? বলুন। বললাম যে আমি আজকে প্রথম ক্লাস করছি, তো আমি কিছু বুঝতে পারছি না কাকে মেসেজ করব বা বলবো ক্লাসগুলোর জন্য আপনি আগে। পেড ব্যাচের স্টুডেন্ট? হ্যাঁ, আপনি কি পেড ব্যাচের স্টুডেন্ট? না মানে আমাদের এখানের পেড ব্যাচের স্টুডেন্ট কি? না না, আমি টেলিগ্রাম থেকে জয়েন হলাম। আচ্ছা, তাহলে হচ্ছে যখন ওপেন টু অল ক্লাসগুলো হবে আপনি টেলিগ্রাম গ্রুপেতে থাকলেই আপনি লিংক পেয়ে যাবেন। ওকে,
আপনি টেলিগ্রাম আচ্ছা গ্রুপটা ফলো করবেন, ওখানেতে আমরা আপডেট হচ্ছে নোটিফিকেশন, কুইজ করা হয়, টেলিগ্রামে কুইজ করা হয়, ঠিক আছে, সেগুলোকে দেখবেন, পেয়ে যাবেন। ওখানে মেসেজও করতে পারেন, ওপেন টু অল। আচ্ছা, আর পেইড ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাই? পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আপনি হচ্ছে যে অ্যাডমিশন ডিপার্টমেন্টের নাম্বারে হচ্ছে কথা বলবেন। একটু নাম্বারটা দেবেন? নাম্বারটা আমাদের স্ক্রিনেই আছে। আমাদের এই ভিডিওটা যখন আপলোড হবে তখন আপনি